আজকের এই ওয়েবিনারে। আমরা জানি যে মানসিক স্বাস্থ্য রিসেন্ট টাইমে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, একটি আলোচনার বিষয়বস্তু হয়ে গিয়েছে এবং আমাদের ডেইলি লাইফে, প্র্যাকটিক্যাল লাইফে এটি খুবই এখন ইম্পর্টেন্ট হিসেবে দেখা দিয়েছে। ব্যক্তি, অর্গানাইজেশন সবাই আমরা কাজ করার চেষ্টা করছি, সবাই আসলে অ্যাডভোকেসি করার চেষ্টা করছি এই বিষয়টিতে। তো আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমি আমন্ত্রণ জানাতে চাই আমাদের সমস্ত যারা জয়েন করেছেন, আমাদের অডিয়েন্স, একই সাথে আমাদের যারা প্যানেলিস্ট হিসেবে এখানে আছেন। তা আমি শুরুতেই পরিচয় পর্বের দিকে যাচ্ছি। আমাদের যারা সম্মানিত প্যানেলিস্ট আছেন, আমি একে একে করে প্রত্যেককে, আমি যদি আরফিনের কাছে যাই, শুধু সংক্ষেপে শুধু নাম এবং পরিচয় দিয়ে আমরা তিনজন শেষ করব। তার পরবর্তীতে আজকে আমাদের যদি অল্প সময়টুকু যেটুকু, তার যদি আমি সময়টাকে ভাগ করি, আমাদের প্যানেলিস্টদের পরিচয়, আমরা একটা প্রেজেন্টেশনে যাব। প্রেজেন্টেশনের পরপরই আমরা একটু প্যানেল ডিসকাশনে যাব। প্যানেল ডিসকাশন শেষে আমরা আপনাদের কাছ থেকে যারা জয়েন করেছেন, সম্মানিত অডিয়েন্স যারা, আপনাদের কাছ থেকে আমরা প্রশ্ন নিব এবং একই সাথে সেই প্রশ্ন আলোচনার মাধ্যমে আমরা কনক্লুডে যাব আর কি। সো আমি শুরুতেই আরিফিন ভাইয়ের কাছে যাচ্ছি, তার পরিচয় দিয়ে পরবর্তীতে আরাফাত ভাই এবং সাইফুল আলম ভাই, প্লিজ। আসসালামু আলাইকুম। শুভেচ্ছা সবাইকে। আমার খুবই ভালো লাগছে যে অ্যাটলিস্ট 30 জন আমরা আছি সবাই এই প্ল্যাটফর্মে। তো আমি পাবলিক হেলথ এক্সপার্ট, আমি পাবলিক হেলথ দীর্ঘদিন বাংলাদেশে কাজ করছি এবং ডেফিনেটলি মেন্টাল হেলথ এটা আমার একটা ইন্টারেস্ট এরিয়া। সো থ্যাংক ইউ আমাকে এখানে ইনক্লুড করার জন্য। ওভার টু স্যার। আরাফাত ভাই। থ্যাংক ইউ। আমি আসলেই ধন্যবাদ জানাই যে পাবলিক হেলথ ফাউন্ডেশন এমন একটা বিষয়ে ফোকাস করছেন। আর সেকেন্ডলি আমাকে ইনভাইট করার জন্য। আমি এস এম ইয়াসির আরাফাত। আমি বাই প্রফেশন একজন সাইকিয়াট্রিস্ট। সাথে সাথে আমি সাইকিয়াট্রিস্ট হিসেবে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে কাজ করি। সাথে সাথে আমি মেন্টাল হেলথ রিসার্চ নিয়ে কাজ করি। সো ক্লিনিশিয়ান, একাডেমিশিয়ান এইভাবেই কাজ করতেছি। থ্যাংক ইউ। সাইফুল আলম ভাই, ডক্টর সাইফুল আলম ভাই। আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ। আমি সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি আল্লাহর কাছে এবং একই সাথে পাবলিক হেলথ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাচ্ছি যে এই ধরনের একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য। আমি বেসিক্যালি হলো একজন আয়ুর্বেদিক মেডিসিন স্পেশালিস্ট উইথ সাইকোথেরাপিস্ট। আমি হচ্ছে আমার গ্রাজুয়েশন শেষ করছি গভর্নমেন্ট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ আন্ডার ঢাকা ইউনিভার্সিটি। সাইকিয়াট্রিতে হলো সাইকিয়াট্রি এবং সাইকোথেরাপিতে হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন ট্রেনিং নেওয়া বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি থেকে, এবং পাবলিক হেলথের উপর মাস্টার্স করা বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স থেকে। তো পাবলিক হেলথের পাশাপাশি সাইকিয়াট্রিক পাবলিক হেলথ বা মেন্টাল হেলথ নিয়ে আমার খুবই একটা প্যাশন ছিল, সেখান থেকেই কাজ করা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। আজকের এই যে আয়োজন, আমাদের মেন্টাল হেলথ ফার্স্ট এইডের যে ওয়েবিনারটি হচ্ছে, এটি মূলত পাবলিক হেলথ ফাউন্ডেশন এবং পাবলিক হেলথ ইনফরমেটিক্স ফাউন্ডেশনের কোলাবোরেটিভ অ্যাপ্রোচে আমাদের এই আয়োজনটি হচ্ছে। তো আমি এই পাবলিক হেলথ ফাউন্ডেশন এবং পাবলিক হেলথ ইনফরমেটিক্স ফাউন্ডেশন উভয় অর্গানাইজেশনকে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই যে এত চমৎকার আয়োজনটি করার জন্য। আমি 2017 সাল থেকে মেন্টাল হেলথ ফার্স্ট এইড নিয়ে কাজ করি, ইউথ মেন্টাল হেলথ ফার্স্ট এইড নিয়ে। তো এই যাবৎকালে আমি পাবলিক হেলথ প্রফেশনে কাজ করার পাশাপাশি আমি ভলান্টারিলি এই কাজগুলো করি এবং একই সাথে এখন পর্যন্ত 200 জনের উপরে, প্রায় 240 পার্সনকে আমি ফার্স্ট এইডার হিসেবে তৈরি করার জন্য সরাসরি ইন পার্সন ট্রেনিং দিয়েছি। সো এটা আমার একটা অ্যাডভোকেসির একটা জায়গা, যেটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। সো আমি নিজেকে ভালো লাগছে যে এই অনুষ্ঠানের সাথে যুক্ত হতে পেরে। তো এখন চলে যাই আজকের যে মূলত একটি প্রেজেন্টেশন আমার মাধ্যমে আমরা যাব। আমি ডক্টর আরফিন ভাইকে রিকোয়েস্ট করব প্রেজেন্টেশনটি শেয়ার করার জন্য। ভাই প্লিজ। অনেক ধন্যবাদ সাইফুল। প্রথমে আমি বলে নিই যে আমি বাকি 2 জন প্যানেলিস্টের মতো ক্লিনিক্যালি সাউন্ড না। আমি পাবলিক হেলথে কাজ করছি মানে প্রথম থেকে আমি কি বলছি যেটা। এবং আরেকটা বড় জিনিস হলো যে মেন্টাল হেলথে কোনো মানে প্রফেশনাল এরকম কোনো আমার ট্রেনিং নেই, যদিও মেন্টাল হেলথ অ্যাডভোকেট হিসেবে আমি কাজ করছি দীর্ঘদিন ধরে। মানা হেলথ ওয়েলনেস এর সাথে আমি যুক্ত আছি ইন্টারন্যাশনালি। বাট এনিওয়ে, আমরা এই স্লাইডটিকে দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। ওকে ফাইন। তো আপনি আমরা এমন প্রেজেন্টেশন একটা, মোডে গেলে, হ্যাঁ ঠিক আছে। জি জি,
আমরা এমন একটা অবস্থাতে আমরা আহ, এখন এই মানে আজকের এই মেন্টাল হেলথ নিয়ে কথা বলতে যাচ্ছি, যে ক্ষেত্রে আমাদের জাতীয়ভাবে এবং আন্তর্জাতিক ভাবেও কিন্তু আমাদের যে একটা স্ট্রেসফুল অবস্থার মধ্যে আছি, ঠিক এখনকার এই যে খবরটা যে আমরা যে ঠিক ইন্টারন্যাশনাল যদি দেখি, যেটাও আমাদের আহ, অনেকটা স্ট্রেসফুল এর কারণ বা স্ট্রেসের কারণ হতে পারে, যে ইরানের অ্যাটাক হয়েছে এবং একইভাবে আফগানিস্তান পাকিস্তানেও যুদ্ধ শুরু হয়েছে। সো এই যুদ্ধের ডামাডোল যেমন আন্তর্জাতিক ভাবে আছে, ঠিক তেমনি আমাদের সমাজেও আমরা প্রায় বিগত 2024 এবং তারপরে যে যে 26 ইলেকশন, এই সময়টা কিংবা তার যে সময়টা শুরু হলো 2024-এ, আমরা জুলাই আন্দোলনের কথা বলছি, সেই সময়ের ঠিক সেই মানে এক মাসের কম সময়ের মধ্যে যে পরিমাণ যে ঘটনাগুলো ঘটেছে, সেগুলো কোনোটাই কিন্তু আমাদের জন্য স্বস্তিদায়ক এবং মেন্টাল হেলথের পক্ষ থেকে বা মেন্টাল হেলথের পয়েন্ট অফ ভিউ থেকে কোনোটাই কিন্তু আমাদের জন্য আমাদেরকে স্বস্তিতে থাকতে দেয়নি এবং আমাদের স্ট্রেসফুল কন্ডিশনে ছিল। তো আমরা যে বিষয়টি নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি, যে কমিউনিটিতে আমাদের মেন্টাল হেলথ সাপোর্টিং এর যে কি ব্যবস্থা বা কি ওয়েলবিং কতটুকু আছে, তার আগে আমরা একটু দেখে আসি যে মেন্টাল হেলথ গ্লোবালি আমরা কি অবস্থায় আছি এটার জন্য। তো এটা যদি আমরা দেখি যে এটা একটা মেন্টাল, আমি যেটা দিয়ে শুরু করছি, যে এটা শুধুমাত্র আমাদের জাতীয় না, এটা আন্তর্জাতিক একটা প্রবলেম এবং সমস্ত দেশেই এটা আছে। এবং আমরা যদি দেখি যে এই তিনটা ডিজিজ কন্ডিশন, মেন্টাল, নিউরোলজিক্যাল এবং সাবস্টেন্স ইউজ, এই তিনটা কিন্তু অলমোস্ট 13% আমাদের টোটাল ডিজিজ বার্ডেনে কন্ট্রিবিউট করে। আর যদি কিছু নাম্বার আমরা দেখি যে 1 বিলিয়ন পিপল আমাদের তাদের মেন্টাল ডিসঅর্ডারের মধ্যে থাকছে, এবং অ্যাক্রস দ্য গ্লোব, ওয়ার্ল্ড ওয়াইড আমরা প্রতি 8 জনে একজন আমরা দেখছি যে তারা মেন্টাল হেলথ ডিসঅর্ডার বা মেন্টাল হেলথ স্ট্রেস এর দ্বারা এফেক্টেড হয়ে আছে। অ্যাডোলেসেন্স এর মধ্যে এটা খুবই অ্যাকিউট একটা প্রবলেম হয়ে আছে, যেন আমি আরো পরবর্তীতে দেখবো আরো ডেটাগুলো, সেগুলো থেকে আপনারা দেখতে পারবেন যে আসলে এটা মানে ম্যাগনিচিউডটা কতটুকু, এটা কতটুকু আমাদের বার্ডেন হিসেবে কাজ করছে। 7 জনের মধ্যে একজন অ্যাডোলেসেন্ট তারা এফেক্টেড হচ্ছে, এবং একজনের মধ্যে প্রতি 5 জনের মধ্যে একজন মানুষ তাদের কনফ্লিক্টের এফেক্টেড হয়েছে, তারা মানে কনফ্লিক্ট তার লাইফে এক্সপিরিয়েন্স করেছে। যেমন আমি যে জাস্ট দুটো যুদ্ধের কথা বললাম, এছাড়া আমরা জানি যে গাজাতে ফিলিস্তিনিরা দীর্ঘদিন ধরে এই এক্সপোজ, শুধু ফিলিস্তিন কেন, আপনার আফ্রিকার অনেক দেশে যুদ্ধ চলছে, এবং যেটা একটা ক্রনিসিটি, ক্রনিক অবস্থা, এবং দেখবেন সেখানে যারা থাকে তারা সবাই কিন্তু এই স্ট্রেসফুল অবস্থার মধ্যে মানে চলছে। এবং এটা যে মানে এই কন্ডিশনটা কিন্তু আমরা যদি গ্লোবালি দেখি যে ডেটা গুলো, সেখানে আমরা দেখছি কিন্তু এটা কিন্তু ট্রিটমেন্ট গ্যাপটা হিউজ। ট্রিটমেন্ট গ্যাপ বলতে আমরা এটা মিন করছি যে আমাদের যেখানে এই স্ট্রেসফুল কন্ডিশনে মানুষরা আছে, তারা কিন্তু সেই প্রপার ট্রিটমেন্টটা পাচ্ছে না, এবং ট্রিটমেন্ট যে পাওয়ার জন্য যে আহ, সামর্থ্যতা, সেটাও কিন্তু নেই। এটা যেমন আমরা দেখছি যে ট্রিটমেন্ট গ্যাপ, এবং এটা মোস্টলি লো এবং মিডল ইনকাম কান্ট্রির ভিতরে, এবং ইয়ুথ এবং অ্যাডolescent যারা, তারা এটা সাফারার হচ্ছে। এবং আমরা দেখছি যে এটা আমাদের ইকোনমিকে, আমরা এটা খুবই বিশাল ভাবে এটা মানে এফেক্ট করছে, ইম্প্যাক্ট করছে নেগেটিভলি। $1 ট্রিলিয়ন ইয়ারলি, এটা গ্লোবাল, এটা আমি বলবো যে বার্ডেন, এই ডিজিজ বার্ডেনটা এটা ইকোনমিতে মানে টার্ন ওভার হচ্ছে বা ইকোনমিতে যে এটা ইম্প্যাক্ট হচ্ছে, এবং যেটা কিনা ভবিষ্যতে 2030-এর মধ্যে আমরা আশা করছি এটা 16 ট্রিলিয়নে যেতে পারে। এবং ওয়ার্ক ডেজ, যারা আমরা জানি যে মেন্টাল কন্ডিশন, মেন্টাল ইভেন তারা যদি পেশেন্ট নাও হয়, ডিজিজ কন্ডিশনের মধ্যে না যায়, তাহলে যে যে স্ট্রেসফুল কন্ডিশনের মধ্যে বা এনভায়রনমেন্টে যাদেরকে আমরা বলি মেন্টালি, তারা হয়তো ভবিষ্যতে ডিজিজে রূপান্তর হতে পারে তাদের কন্ডিশনটা, যদি না ট্রিটমেন্ট করা হয়, যদি না টেক কেয়ার করা হয়। সেরকম ভাবে আমরা যদি দেখি, এই মানুষগুলো কিন্তু প্রোডাক্টিভ না, এই মানুষগুলো কিন্তু আমাদের ডেভেলপমেন্টে কন্ট্রিবিউট করতে পারে না। এবং সেটা আমরা দেখি যে 12 বিলিয়ন আমাদের ওয়ার্ক ডেজ লস্ট হয় প্রতি বছরে গ্লোবালি যদি চিন্তা করি। এবং এটা আমাদের যদি জিডিপির কন্টেস্টে দেখি, তাহলে এটা আমাদের জিডিপির ক্ষেত্রে 1%, এটা আমাদের এই এই বার্ডেনটা জিডিপিতে এফেক্ট করে, অর্থাৎ এটাও কিন্তু আমাদের একটা নেগেটিভ একটা ফিচার। এবং এটা আন্ডার রিসার্চ, যেটা আমি বলছিলাম যে লেস দ্যান ওয়ান, মানে আমি বলছি মেন্টাল হেলথ ওয়ার্কার থেকে প্রতি 1 লাখ পিপুলের জন্য, পার্টিকুলারলি এটা মিডিল এবং লো ইনকাম কান্ট্রির ক্ষেত্রে এটা প্রযোজ্য। 2.1% হলো গভর্নমেন্ট হেলথ এক্সপেন্ডিচার হয়। আমাদের দেশের কন্টেক্সটে এটা আরো আরো কম, যেখানে আমাদের দেশের হয়তো হেলথ এক্সপেন্ডিচার 1%, সেখানে
মেন্টাল হেলথের জন্য তো 0.00% হয়তো হয় এক্স্যাক্টলি, সেটা আমরা তো এখানে হিসাবটা দেখছি না, বাট গ্লোবালি আমরা দেখছি যে গভর্নমেন্ট হেলথ এক্সপেন্ডিচার অ্যালোকেটেড টু মেন্টাল হেলথ সেটা অনলি 2.1%। আর হলো যে ফিলান্থ্রপিক, ইভেন যারা ভলেন্টারি কিংবা যারা হয়তো ফিলান্থ্রপিক মাইন্ডসেট নিয়ে গভর্নমেন্টের বাইরেও যারা এখানে সাপোর্ট করে, আমরা জানি এনজিও সেক্টর এবং আহ, অনেক অনেক যে আমাদের ডেভেলপমেন্ট কাজ হয় সেখানে কিন্তু গভর্নমেন্টের বাইরেও নন গভর্নমেন্ট এবং অনেক ফিলান্থ্রপিক তারা আমাদেরকে সাপোর্ট করে। সেখানে কিন্তু অনলি 0.5% এই ফিলান্থ্রপিকদের কাছ থেকে এই হেল্পটা আসে মেন্টাল হেলথের কারণে। তো আমাদের বাংলাদেশের কন্টেক্সটে যদি আমরা দেখি যে বাংলাদেশে অ্যাডোলেসেন্স হেলথ ওয়েলবিং সার্ভে দ্বারা, যেটা 2019-20 হয়েছিল, 5 to 15% অ্যাডোলেসেন্ট যাদের বয়স 15 to 19 তারা সাফার করে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার ভিতরে। আবার দেখছি আমরা যে প্রিভ্যালেন্স যদি দেখি, হাইয়েস্ট অ্যামাং আমাদের এভার ম্যারিড ফিমেলদের মধ্যে এবং লোয়েস্ট অ্যামাং আনম্যারিড ফিমেলদের মধ্যে। মোরলেস ফিমেল বা এভার ম্যারিড তাদের মধ্যে এটা বেশি। এবং আমাদের আর একটা স্টাডি ছিল যে আমাদের ডোমেস্টিক ভায়োলেন্সের যে স্টাডিটা ছিল, এখানে এই নাম্বারটা আমরা দেখেনি, সেখানে আমরা কিন্তু মেজরিটি 70%-এর বেশি সেখানে রিপোর্টেড হয়েছিল যে তারা কোনো না কোনো ভাবে মেয়েরা বিশেষত তারা কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়। আর আমরা এখানে দেখছি যে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারের ক্ষেত্রে অ্যারাউন্ড 11% আনম্যারিড উইমেনরা বা ফিমেলরা তারা কিন্তু সাফার করছে। এবং অ্যাডোলেসেন্ট ফিমেল যারা, তাদের মধ্যে হায়ার ইনসিডেন্স আমরা দেখতে পারি, যারা কিন্তু ডিপ্রেসিভ ডিসঅর্ডার মধ্যে ভোগে, এবং যেটা কম্পেয়ার টু মেল। এবং এটা আমরা সহজেই বুঝতে পারি যে আমাদের যে সোশ্যাল স্ট্রাকচার, আমাদের যে স্টিগমা, সবকিছু মিলাই কিন্তু আমরা কিন্তু মেয়েরা এখানে ভার্নারেবল বেশি হয়, এবং তারাও কিন্তু এটা বার্ডেনটা তাদের উপরে অনেক বেশি হয়। আমরা যদি অ্যাডোলেসেন্টের মধ্যে যদি আমরা যদি মেন্টাল হেলথ স্ট্যাটাস দেখি, তাহলে আমরা দেখি যে সুইসাইডাল টেন্ডেন্সি, যেটা কিনা এখান থেকে একটা খুব গ্রেভিয়াস একটা আউটকাম, এই স্ট্রেসফুল লাইফ কিংবা মেন্টাল স্ট্রেস এর মধ্যে থাকার ফলে আলটিমেটলি যদি খুব গ্রেভিয়াস আউটকাম যদি হয়, তাহলে দেখা যায় যে 10 to 11 যারা টিনেজ গ্রুপ, তাদের মধ্যে কিন্তু এটা আহ, এই প্রবণতাটা আছে যে তারা মেন্টাল হেলথ স্ট্রেসের ভিতর থেকে তারপর তারা সুইসাইডাল টেন্ডেন্সি বা সুইসাইড তারা সুইসাইড কমিট করছে। এবং বাংলাদেশে এটা স্কুল বেস স্টুডেন্ট হেলথ সার্ভেতে 2014-এ দেখা যায় 11.7% হলো প্রিভ্যালেন্স অফ সুইসাইডাল বিহেভিয়ার এবং অ্যাডোলেসেন্ট। অর্থাৎ যারা অ্যাডোলেসেন্ট তাদের মধ্যে সুইসাইড করবো বা সুইসাইড অ্যাটেম্প নিয়েছে বা সুইসাইড করেছে, এই বিহেভিয়ার গুলো যদি আমরা কাউন্ট করি তাহলে এটা 11.7, অলমোস্ট 12%। এবং আমরা যে ফ্যাক্টর গুলো দেখি যে যেগুলো কন্ট্রিবিউট করে, তার মধ্যে লোনলিনেস, অ্যাংজাইটি, বুলিং বুলিং এর শিকার হয়, অর্থাৎ ভীতি দেখানো, এটা স্কুলে হয়, সমাজেও হয়। এবং হ্যাভিং নো ক্লোজ ফ্রেন্ড ইনক্রিজ করে এই লাইকলিহুডটাকে, পার্টিকুলার সুইসাইডাল টেন্ডেন্সির জন্য। এবং হাই রিস্ক বিহেভিয়ার সোশ্যাল এনভায়রনমেন্টাল ফ্যাক্টর দ্বারা এটা কন্ট্রিবিউটেড হয়, এবং যেটা কিনা আলটিমেটলি তাদেরকে সুইসাইডাল টেন্ডেন্সিতে অ্যাডপ্ট করতে হেল্প করে। তো এখন আমরা আজকে এটা নিয়ে কেন কথা বলছি এই জন্য যে যে মেন্টাল হেলথ, এটা আমরা জানি যে মানে ডেফিনেশন ওয়াইজ যে মেন্টাল হেলথ ইজ নট জাস্ট অ্যাবসেন্স অফ ইলনেস, এটা হলো যে ওয়েলবিং এর ব্যাপার। ওয়েলবিং যখন আমরা বলি তখন এটা মন এবং শরীর দুটোরই সুস্থতা আমরা বুঝি। কারণ আমরা যদি মন ভালো না থাকে, শরীর আমাদের ভালো থাকবে না, যেটা আমরা জানি এই ইন্টার রিলেশনটা আছে বডির সাথে মাইন্ডের। সুতরাং আমরা যদি সুস্থ একটা সবল জাতি চাই, তাহলে আমাদের মেন্টাল হেলথ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ মেন্টাল হেলথ আমাদেরকে স্বাস্থ্য সুস্থ স্বাস্থ্য থাকাটা নিশ্চিত করতে পারে। আর রিয়েলিটি কি হলো যে আমরা আনটিল এ ক্রাইসিস হ্যাপেন্স আমরা কিন্তু ওয়েট করি। এইখানে আমাদের পয়েন্টটা, আমাদের আজকে বলার বা গুরুত্ব এই জায়গাটাতে, যে যে সাইলেন্ট বার্ডেন গুলো আছে বা সাইলেন্ট যে ডিজাস্টার হতে যাচ্ছে, যেটা এখনো সাইলেন্স অবস্থায় আছে, আমরা জানি না, সেইটা আমাদেরকে বুঝতে হবে। এবং অ্যাকর্ডিংলি আমরা যাতে তার ফ্যাটাল এন্ডটা বা ফ্যাটাল আউটকামটা আমরা যাতে প্রিভেন্ট করতে পারি, সেটা কিন্তু আমাদের এই আজকে যে কথা বলা, আজকে আপনাদের সাথে যে আমরা শেয়ার করছি, সেটা উদ্দেশ্য কিন্তু এইটাই, যে আমরা যেন ওই একেবারে ক্রাইসিস ঘটা পর্যন্ত যেন না করি, আগেই যেন আমরা অ্যালার্মড হই, আগেই যেন আমরা রেমিডিয়াল মেজার নিতে পারি। এবং অবজেক্টিভ হলো যে সমস্ত ফ্যামিলি মেম্বারদেরকে আমরা মেন্টাল হেলথ ফার্স্ট এইড কি, এটার উপরে আমরা যেটা সাইফুল বলছিলেন প্রথমে, যে আমরা যেন মেন্টাল হেলথ চ্যাম্পিয়ন তৈরি করতে পারি আমাদের সমাজে, আমাদের পরিবারের মধ্যে, যাতে করে তারা এই আর্লি সাইন গুলোকে রিকগনাইজ করতে পারে এবং তাদের ফ্যামিলি লেভেলের কাউন্সেলিং এন্ড দেন প্রয়োজনে তাদের ট্রিটমেন্টের দিকে নিয়ে যেতে পারে আর কি।
যাতে করে এইটা কোনো মেজর ডিসঅর্ডারে রূপান্তরিত না হয়। বাংলাদেশের কন্টেক্সটে আমরা জানি যে ইকোনমিক স্ট্রেইনস একটা থাকে, যে আমাদের আজকের যে অবস্থা, যেটা আমরা বলি যে এখানে আমাদের কিন্তু একটা লাইভলিহুড বা আমাদের একটা মডেস্ট লাইফ লিড করা খুবই চ্যালেঞ্জিং অবস্থা কিন্তু। এবং সেটা কিন্তু মানে ফ্যামিলিতে যে স্ট্রেস গুলো আনে ফ্যামিলির যারা হেড তাদের মধ্যে, এবং সেটা কিন্তু পার্কুলেট করে উইদিন দা অ্যাডolescent গার্লস এবং বয়েজ এর মধ্যে, তাই না? তো ফ্যামিলির মধ্যে কিন্তু এই ইমোশনাল স্পেস গুলো পায় না, যে সার্ভাইভাল যে মোডে আমরা চলে যাই, হ্যাঁ, তাই না? আমরা কোনোভাবে বেঁচে থাকার চেষ্টা করি হয়তো বা, কিন্তু আমরা যে কথা বলা বা আমরা যে চেক করা যে আসলে আমরা কি ভালো আছি, আমার ছেলেটা, আমার মেয়েটা, বা আমরা যে পরিবারে যারা আরো ছোট বয়সে, তারা কি স্ট্রেসের মধ্যে। অফকোর্স আমি বলছি না যে তার মধ্যে বয়স্কদের নেগলেক্ট করতে হবে, বাট তা না। আমি বলছি যে অফকোর্স বয়স্কদের তো প্রয়োজন আছে, মেন্টাল হেলথ সবার জন্য, এটা এমন না যে পার্টিকুলার গ্রুপের জন্য। তবে যারা বেশি ভার্নারেবল সেই গ্রুপটা নিয়ে আমরা কথা বলছি, অ্যাডolescent গ্রুপটাকে বলছি। তো আমরা যেটা দেখি যে আমাদের আমরা নিজেরাই অনেক সময় আমাদের অজান্তে স্টুডেন্টদের মধ্যে কিন্তু অনেকটা প্রেশার ক্রিয়েট করি, যেটা কিন্তু তাদেরকে আলটিমেটলি মেন্টাল ডিসিশন নিয়ে যায়। যেমন তাদের পরীক্ষায় বা ক্লাসে ফার্স্ট হতে হবে, তাই না? যে কোনো কম্পিটিশনে গেলে তাকে ফার্স্ট হইতে হবে। এই যে প্রেশারটা দেওয়া, তারপরে আমরা আমরা জানি, আমরা অনেক মা বাবাই আমাদের যে ইচ্ছাটা অনেক করি যে ওকে ফাইন, আমি পারিনি, তো আমার ছেলে এটা হবে, আমার ছেলে এটা করে, আমার ছেলে তো ভালো গানের শিল্পী হবে, আমার ছেলে ভালো আবৃত্তিকার হবে, আমার ছেলে হয়তো ভালো আহ কবিতা আবৃত্তি করবে। এইসব মিলে কিন্তু আমরা যেটা হয়তো আমাদের নিজেদের লাইফে যেটা আমরা করিনি, সেটা আমরা কিন্তু এখানে এখানে চাপিয়ে দিই, এবং এটা যে তার ক্ষেত্রে স্ট্রেসফুল, এটা কিন্তু আমরা কখনো দেখিনি। আর একটা স্টিগমার ব্যাপার আছে, যে আমাদের সমাজেই আমরা এই এই ধরনের কন্ডিশন গুলোকে আমরা সম্মানের জন্য এবং কি বলবে মানুষে সেটা ভেবে আমরা কিন্তু অনেক সময় ডিস্ট্রেসফুল কন্ডিশন গুলো রিকগনাইজ করি না। এটাকে সর্বত আমরা পাগল, এবং পাগল যদি কেউ কোনো পরিবারে থাকে, এবং সেই পরিবারে কিন্তু আর মর্যাদা নিয়ে বাস করার কোনো সুযোগ থাকে না। তো এটা কিন্তু একটা আমাদের স্টিগমা, আমরা পাগল কাকে বলবো, আসলে কি পাগল বলে কেউ আছে? এটা তো মেন্টাল ডিজিজের, তো অসুস্থ একটা রোগী সে, তাই না? তার ট্রিটমেন্ট হওয়া দরকার। তাকে পাগল বলে যে আমাদের স্টিগমাটাইজ করি, তাকে অপমানিত করি, এবং সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হলো যে আমরা সেই ডিজিজ কন্ডিশনকে নেগলেক্ট করি, এবং সেটা থেকে আমাদের বেরিয়ে আসা দরকার। এবং গ্যাপটা কি? গ্যাপটা হলো যে আমাদের, যেটা আমি আগে দেখাচ্ছিলাম, যে প্রফেশনাল বা আমাদের ডক্টরস বা সাইকিয়াট্রিস্ট, তাদের যে নাম্বার ভিসাভিস যে পপুলেশন, সেখানে হিউজ গ্যাপ আছে। তো এটা একটা লিমিটেশন আমাদের রয়েছে প্রফেশনাল। তাহলে কি হতে পারে? তাহলে আমাদেরকে ফ্যামিলিকেই ইকুইপ করা যেতে পারে এই গ্যাপটা পূরণ করার জন্য। যে উদ্যোগটার কথা আমরা প্রমোট করতে চাই সেটা হলো যে প্রতিটা ফ্যামিলি লেভে আমরা এই যে ফার্স্ট এইড কি, সে ব্যাপারে আমরা ট্রেন থাকবো, সচেতন থাকবো, এবং এখান থেকেই আমরা কিন্তু ভবিষ্যতে যাতে ডিজাস্টারাস কন্ডিশনে আমরা না যাই, সেই অবস্থাতে আমরা আমরা সেই মেজার গুলো নিতে পারবো। এবং আর্লি সাইন রেকগনিশনটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা ব্যাপারে আমার মনে হয় যে আমাদের যে বিজ্ঞজন সাইকিয়াট্রিস্ট আছেন, ওনারা এই ব্যাপারে বিশেষ কথা বলবেন। আমি জাস্ট টাচ বেস করে যাচ্ছি। কিছু ফিজিক্যাল সাইন থেকে, কিছু বিহেভিয়ারাল সাইন থেকে, কিছু উইথড্রয়াল সিমটম দিয়ে আমরা বুঝতে পারি। তারপরে ইমোশনাল আউটব্রাস্ট, হঠাৎ করে কেউ রেগে যায় অল্প কিছুতেই, কথা শুনতে চায় না, অধৈর্য, তাই না? এই যে ব্যাপারগুলো, ইরিটেশন, এই ব্যাপারগুলো। এবং অফকোর্স তার পারফরমেন্স গুলো তার খারাপ হতে থাকবে, সেটা যদি অফিসে, মানে অফিসে বলছি না, স্কুলের কথাই বলছি, যে তার যদি অ্যাডolescent কথা বলি, তাহলে স্কুলে বা কলেজে তার কিন্তু পারফরমেন্স গুলো কম হতে থাকবে। এবং অফকোর্স আমরা ইমোশনাল যে ফ্লাকচুয়েশনটা, সে ব্যাপারটাও আমরা যদি দেখি, তাহলে সেখানে দেখবো যে সেখানে অনেক কিছু ক্লিয়ার কিছু সাইন থাকবে, কিছু ইন্ডিকেশন থাকবে, যেটা দিয়ে আমরা বুঝতে পারবো যে এই কন্ডিশনে এখন যদি আমরা মেজার না নিই, তাহলে ভবিষ্যতে এটা আমাদের কন্ট্রোলের বাইরে চলে যাবে। তো ফ্যামিলির রোলটাই হলো আসলে সাইকোলজিক্যাল ফার্স্ট এইড প্লে করার জন্য। তো তাদেরই এই জিনিসটা আর্লি আমাদের দেখা উচিত। হ্যালো, আমি কি অডিবল? পাচ্ছি পাচ্ছি। ওকে, ফাইন। তো আমাদের এই ব্যাপারগুলো আমাদের একটু খেয়াল রাখা দরকার, যে আমরা যেন নেগলেক্ট না করি, যে অনেক ছোট ছোট মেয়ে বা ছোট ছেলেদের অনেক সময় অরুচি হয়, খেতে চায় না, তাই না? এবং এটার পিছনে কারণ শুধু কিন্তু খেতে তার জন্য না, এটার পিছনে কারণ হতে পারে কোনো তার মেন্টাল স্ট্রেস, তার জন্য সে হয়তো খাচ্ছে না। তো সেটার জন্য আমরা যে সাধারণভাবে নেগলেক্ট করা, ঢং করছি কিনা, অতএব এটাকে আমি নেগলেক্ট করে ফেলতে পারি, বা এই বা সেরকম করে, এইভাবে আমরা কিন্তু এটা তাকে আমরা ইগনোর করি। তো সেই ব্যাপারগুলো আমাদের সচেতন হওয়া উচিত, এবং এই ফিলিং গুলোকে আমরা আসলে
দেখা উচিত যে আসলে সে যে আহ, মুখে বলছে না, কিন্তু যেভাবে সে প্রদর্শন করছে বা যে আহ, তার যে মেন্টাল যে প্রেজেন্টেশন গুলো হচ্ছে, তার যে ফিজিক্যাল প্রেজেন্টেশন গুলো, সেগুলো দিয়ে আসলে বুঝতে পারাটা যে সে আসলে ট্রমার মধ্যে দিয়ে আছে কিনা। এবং আমাদের কিছু রুটিন হ্যাবিট, সেই জিনিসগুলো আমাদের ফ্যামিলিতে পালন করা উচিত। তাহলে কিন্তু আমাদের অনেকগুলো স্ট্রেসফুল কন্ডিশন গুলো আমরা অ্যাভয়েড করতে পারি। যদি আমরা রুটিনলি মেনটেন করি রুটিন গুলো, টাইমলি ঘুমানো বা অ্যাডিকুয়েট ঘুমানো, ফ্যামিলি ডিসকাশন, ফ্যামিলি মেম্বারদের সাথে অ্যাটলিস্ট খাওয়ার টেবিলে কিংবা অন্য সময় সুযোগ নেওয়া, কথা বলা, এটা কিন্তু আমাদেরকে সেই আমাদের এই মানে অ্যাবনর্মাল বিহেভিয়ার গুলোকে ফাইন্ড আউট করতে হেল্প করবে। এবং স্পিরিচুয়ালিটি এখানে কথা বলা হয়েছে যে ডেফিনেটলি আমাদের আমাদের সমাজে আমাদের রিলিজিয়াস আমি বলবো যে অনুভূতি এবং স্পিরিচুয়ালিটির ওয়াইড স্প্রেড, এবং সেটাকে আমাদের স্টিক থাকা উচিত, কারণ এটা আমাদের ভালোর জন্যই। তো আর মানে এমন কিছু আমাদের বলা উচিত না যেটা আহ, মানে তার তাকে তাকে মানে তার সেই বয়সে সে যতটুকু নিতে পারে আমাদের সেই অ্যাপ্রোপ্রিয়েট সেই স্পিরিচুয়ালিটি দিয়ে তাকে রিয়ার করা উচিত। মানে এবং ছেলে মেয়ে সব ক্ষেত্রে প্রতিটা ফ্যামিলিতে তাদেরকে এনকারেজ করা উচিত, তারা যেন মেডিটেশন করে বা তাদের যার যার ধর্ম অনুযায়ী সে জন্য প্রেয়ার যদি করে, যাতে করে তারা মেন্টাল পিসের মধ্যে থাকে। বাট তার চেয়ে তো বড় যে ব্যাপারটা আমার কাছে মনে হয় যে ফ্যামিলি যে সাপোর্টটা, সেটা যদি সবাই আমরা দিতে পারি, তাহলে কিছু কিছু ব্যাপার ফ্যামিলি টেক কেয়ার করতে পারি। যেমন ডিজিটাল ডিটক্স আমরা বলি, সোশ্যাল মিডিয়াতে ইনফ্লুয়েন্স আমরা এত বেশি মানে ফ্লাডেড হয়ে যাই সোশ্যাল মিডিয়ার রিলস দ্বারা, সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট দ্বারা, যে কোনটা সত্যি কোনটা বুঝতে পারি না। এবং এটা কিন্তু আমাদের ইমোশনাল একটা মানে চার্জ করে ইমোশনালি, সেটা আমাদের বোঝায়। ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমরা যদি করি, আমরা জানি, তাহলে স্ট্রেস ফ্রি একটা লাইফ আমরা লিড করতে পারি। তারপরে কমিউনিকেশনের কথা আমি বলছিলাম। এবং আমাদের কমিউনিটি কানেকশনটা যদি হয়, আমরা যদি ফ্রেন্ডস থাকে, ছেলে মেয়েদের বন্ধু থাকে, অনেক অনেক দেখবেন যে বেশিরভাগ ক্ষেত্রে যখন এই ঘটনাগুলো হয় তখন কিন্তু তাদের কোনো বন্ধু থাকে না, তারা একা একাই থাকে, এবং সেজন্য একা একা এই লোডটা নিতে পারে না, চাপটা নিতে পারে না। তখন এটা কিন্তু আলটিমেটলি লং টার্ম ডিজিজ প্যাটার্ন লিড করে। তো অলমোস্ট ফাইনালি শেষের দিকে আসছি। কিছু কিছু রেড ফ্ল্যাগ, এটা আমাদের সচেতন হওয়া উচিত। যে মানে স্কুলে যায় না কেন বা ঠিক মতো কাজ করছে না সেটা দেখা, তারপরে নিজের কিছু ক্ষতি করছে কিনা সেরকম কিছু দেখা, যে ডিটাচ হয়ে যাচ্ছে কারোর সাথে, সে আগে কথা বলতো এখন কম কথা বলে, নিজের মধ্যে সবাই থাকে, এভাবে এগুলো কিন্তু আসলে রেড ফ্ল্যাগ রেজ করে। তাই না? আর আমাদের আমাদের অফকোর্স এখান থেকে আমাদের দেখা উচিত যে কিভাবে আমরা প্রফেশনাল হেল্প নিতে পারি, রাইট? তো কল টু অ্যাকশন আমি ফাইনালি এটা বলতে চাচ্ছি, আমরা যেমন ফিভার হলে আমাদের ট্রিটমেন্ট করি যাতে এটা কমপ্লেক্সিটি বা বার্ডেনে না হয়, ঠিক তেমনি আমরা একইভাবে মেন্টাল হেলথ কে বা মেন্টাল স্ট্রেস, হেলথ আমি হেলথ বলছি ওভারঅল ব্যাপার, কিন্তু মেন্টাল স্ট্রেস বা যে আমাদের এই কন্ডিশন গুলো যেগুলো খুব আর্লি সাইড, সেগুলোকে আমাদের গুরুত্ব দিয়ে দেখা উচিত যাতে এটা ফাইনাল আউটকামে না যায়। এবং আমাদের প্রমিস করা উচিত যে আমাদের প্রতিটা বাসায় যেন একটা সেফ হোম হয়, সেখানে যেন সবাই মন খুলে কথা বলতে পারে, এবং কাউকে যেন আমরা ছোট করে না দেখি। এবং ফ্যামিলি হেলথ, মেন্টালি হেলদি ফ্যামিলি, এটাই কিন্তু আমাদের প্রোডাক্টিভ সোসাইটি বা আমাদের স্ট্রং বাংলাদেশ গড়ে তুলতে পারে। কেননা আমাদের এই দেশে আমরা যদি যখন ভালো মানুষের কথা বলি, এই ভালো মানুষ গড়ে তোলার কারখানা কিন্তু আমাদের বাসা। এবং সেই ভালো মানুষ বলতে সুস্থ মনের এবং সুস্থ দেহের, তাই যদি হয় তাহলে আমরা ভালো মানুষ গড়ে তুলতে পারবো। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। থ্যাংক ইউ সো মাচ। খুব চমৎকার প্রেজেন্টেশন, অনেক ইনফরমেটিভ, যেটা আমাদেরকে অনেক এনলাইটেন করেছে। এবং আমরা আপনার এই আলোচনার মাধ্যমে জানতে পেরেছি যে আহ, প্রতি 5 জনে একজন, এটা খুবই অ্যালার্মিং, যারা কোনো না কোনো ভাবে মানসিক স্বাস্থ্যের ঝুঁকির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তাই না? তো এই ক্ষেত্রে আমি একটু অডিয়েন্সের কাছেও আমার আশা থাকবে যে আপনারা কাইন্ডলি আপনাদের কোনো জিজ্ঞাসা প্রশ্ন থাকলে নোট রাখবেন বা চ্যাট বক্সে আমাদেরকে লিখে দিবেন, আমরা সেটা অ্যাড্রেস করার চেষ্টা করব। আর একই সাথে আমি এখন একটু আরাফাত ভাইয়ের কাছে যেতে চাই। ডক্টর আরাফাত ভাই, আপনার একাডেমিক এবং হচ্ছে ক্লিনিক্যাল যে ব্যাকগ্রাউন্ড থেকে আপনার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে আপনি কি আমাদেরকে একটু এনলাইটেন করবেন যে কিভাবে বা কি ধরনের পেশেন্ট আপনাকে ডিল করতে হচ্ছে, প্রচুর যাদেরকে আপনি ডিল করেন, এবং একই সাথে তাদেরকে কত দ্রুত শুরু করতে পারলে আপনার কাছে মনে হয় যে আমরা এটাকে আমাদের দেশের যেই বার্ডেন যেটা আছে সেটা আমরা কমাইতে পারবো? ডক্টর আরাফাত ভাই। থ্যাংক ইউ।
Mm. Thank you for the presentation. Thank you for the question. বেসিক্যালি আমরা ইন ক্লিনিক্যাল প্র্যাকটিস সব ধরনের পেশেন্টই হ্যান্ডেল করি, কিন্তু ডিজিজের প্রিভ্যালেন্স অনুযায়ী সেটা প্রেজেন্টেশনে যেটা দেখালেন, ইউজুয়ালি ডিপ্রেশন বা মুড ডিসঅর্ডার আর অ্যাংজাইটি এই দুটাই সবচেয়ে বেশি আহ, মাত্রায় দেখা যায়। আমাদের দেশে রাফলি গ্লোবালি 1 in 5, 5 জনে একজন অসুস্থ থাকে। আমাদের দেশেও কাছাকাছি লেটেস্ট মেন্টাল হেলথ সার্ভে বলছে 18.3% সাইকিয়াট্রিক ডিসঅর্ডার আছে। এর মধ্যে অ্যাংজাইটি এবং ডিপ্রেশনই আসলে মেইন থাকে। আর চিকিৎসার ক্ষেত্রে আমরা যেটা আমরা না, গ্লোবাল রিসার্চ ফাইন্ডিং যেটা বলে যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যত দ্রুত ট্রিটমেন্ট শুরু করা হয় আউটকাম তত ভালো। এবং একটা গুরুত্বপূর্ণ নেগেটিভ নেগেটিভ প্রগনোস্টিক ফ্যাক্টর, তার মানে আহ, রোগ ভালো না হওয়ার একটা ফ্যাক্টর, সেটা হলো যে ডিউরেশন অফ আনট্রিটেড ইলনেস। তার মানে যতদিন রোগটা চিকিৎসা না নিয়ে অবস্থায় থাকবে, এটা ভালো হওয়ার সম্ভাবনা আসলে ততই কম। সো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল চিকিৎসা শুরু করলেই আউটকাম বেটার। আউটকাম বেটার, এবং আউটকাম তো আসলে ডিজিজ স্পেসিফিক বা ডিসঅর্ডার স্পেসিফিক, এক এক রোগে এক এক রকম আউটকাম। তবে সকল রোগের ক্ষেত্রেই দ্রুত চিকিৎসা শুরু করলেই দ্রুত আউটকাম আসবে। ধন্যবাদ আরাফাত ভাই। আমরা আসলে বুঝতে পারছি যে এই পুরো বিষয়টা কতটা মানে ইম্পর্টেন্ট, কিন্তু আমরা শরীরের যেমন কেটে গেলে আমরা দেখতে পাই যে ব্যথা পেয়েছি, চিকিৎসা করতে হবে, ডক্টর কাছে যেতে হবে, কিন্তু মনের যে ক্ষত হয়, মনের যে অসুস্থতা হয়, সেটা কিন্তু আমরা দেখতে পাই না। যার জন্য এটা অনেকটা আমাদের চোখের আড়ালেই থেকে যায়, আমরা হয়তো ইগনোর করি। এবং আমাদের এই বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশ যদি বলি, এখানে ইগনোরেন্সের হারটা অনেক বেশি যে কোনো বিষয়ে। যার জন্য আমাদের হয়তো আজকে এই নিয়ে এই বিষয়টি খুব কথা বলতে হচ্ছে। তা আমাদের এই জন্য আমরা থ্যাঙ্কস জানাই পাবলিক হেলথ ইনফরমেটিক্স ফাউন্ডেশন, একই সাথে পাবলিক হেলথ ফাউন্ডেশনকে এই গুরুত্বপূর্ণ আয়োজনটি করার জন্য। ডক্টর আরফিন ভাই যিনি তার প্রেজেন্টেশন অনেকগুলো তথ্য দিয়েছেন। একই সাথে আমি একটু ডক্টর সাইফুল আলম ভাইয়ের কাছেও জানতে চাই যে ভাই, সেই আমাদের যদি বলি সাতক্ষীরার মতো একটি একেবারেই উপকূলীয় জেলা শহরে উনি কাজ করছেন। তো তার অভিজ্ঞতা, হাসপাতালের যে রোগীদেরকে ডিল করেন, একই সাথে যদি আমার গ্রামীণ সমাজকে যদি চিন্তা চিন্তা করি, তাহলে এই যে মেন্টাল হেলথ ফার্স্ট এইডের যে বিষয়টি, এটা কতটুকু কার্যকরী হবে বলে আপনার ধারণা, এবং আপনার অভিজ্ঞতার আলোকে যদি আপনি আমাদেরকে একটু এনলাইটেন করতেন, ডক্টর সাইফুল আলম ভাই। ধন্যবাদ সাইফুল ইসলাম। আসলে আরাফাত ভাই একটু আগে বলতেছিলেন যে যত দ্রুত চিকিৎসা নেওয়া যায় তত দ্রুতই হচ্ছে তার ফলাফলটা পাওয়া যায়, এবং অনেক ক্ষেত্রে মানুষ তার মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে। তো আমরা যদি হচ্ছে প্রথমেই মানুষকে আইডেন্টিফাই করতে পারি যে না, সে ব্যক্তিটা মানসিক অসুস্থতায় ভুগতেছেন, তো এই আইডেন্টিফিকেশন, তাকে একটু পরামর্শ এবং প্রপার জায়গাতে যদি হচ্ছে আমরা তাকে পাঠাতে পারি, তো এটা একটা হিউজ আউটকাম দিয়ে থাকে। এবং বেশিরভাগ ক্ষেত্রে যদি কারোর সুইসাইডাল টেন্ডেন্সি থেকে থাকে, এই পেশেন্টকে যদি আমরা আর্লি তার সুইসাইডাল টেন্ডেন্সি আছে এটা উপলব্ধি করতে পারি এবং সেই অনুসারে হচ্ছে তার মেজারমেন্টটা আমরা নিতে পারি, তার সুইসাইডাল ইস্যুটাকে প্রিভেন্ট করা সম্ভব। আমি হচ্ছে একটা উদাহরণ না দিলেই নয়। মেয়েটা এসএসসি তে গোল্ডেন এ প্লাস পেয়েছে, ইন্টারমিডিয়েটে এসে প্রি টেস্টে এসে প্রায় 4টা সাবজেক্টে হচ্ছে ফেল করছে। এই অবস্থায় তার মানসিক অবস্থা কোন দিকে যায়? মূল ঘটনাটা এটা যে তার হচ্ছে 4টা সাবজেক্টে ফেল করছে, তার একাডেমিক পারফরমেন্স লো লেভেলে চলে আসছে। বাট এই মেয়েটা তার হচ্ছে যখন মানে আমাদের কাছে আসছে আসলে আউটডোরে, তখন সে আসলে তার যে এই ইস্যুটা আছে সে কিন্তু এটা বলে নাই। সে এসে বলছে যে আমার তো খাওয়ার রুচি নাই, আমার ঘুম হয় না, এটাই হচ্ছে তার প্রবলেম। একটা বাচ্চা মেয়ে, তার খাওয়ার রুচি নাই, ঘুম হচ্ছে না, তখন হচ্ছে আমার কাছে আসছিল। আমি তাকে বেশ কয়েকটা কোশ্চেন করার পরে পরে দেখি ওই অবস্থাতে সে কান্না করে দিচ্ছে।
তো কান্না করে দিছে, তখন আমরা আইডেন্টিফাই করলাম যে আসলে সে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারে ভুগতেছিল এবং তারও সুইসাইডাল অ্যাটেম্প্ট ছিল, প্রায় 2 টাইমস। তো আমরা যখন তাকে প্রপারলি এটা আইডেন্টিফাই করলাম এবং প্রপার কাউন্সিলিং এবং মেডিকেশনের মাধ্যমে আহ, সে উপকৃত হলো, এবং আলটিমেটলি সে যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিল এবং ইন্টারমিডিয়েট পরীক্ষাতেও সে গোল্ডেন এ+ পেয়েছে। তো এরকম আমরা যদি একটু আর্লি ডায়াগনোসিস করতে পারি, আর্লি আইডেন্টিফিকেশন করতে পারি, এটা হিউজ ইম্প্যাক্ট ফেলে দেয়। পাশাপাশি আরেকটা উদাহরণ না দিলেই নয়। মেয়েটা 24-25 বছরের একটা মেয়ে। আউটডোরে আসছে, আহ, তার মাথা ব্যথা এবং ঘুম হয় না, এটাই তার কমপ্লেন ছিল। কিন্তু আমরা যখন, যেহেতু আমার মেন্টাল হেলথের আলাদা একটা দক্ষতা আছে, আমরা তাকে যখন কিছু কোশ্চেন করলাম, কোশ্চেনের মাধ্যমে উঠে আসছে যে আলটিমেটলি তার হাজবেন্ড তাকে ডিভোর্স দিবে, এবং ডিভোর্সের কারণ হিসাবে সে যেটা বলছে যে তার শারীরিক সম্পর্কের সময় অ্যাকচুয়ালি তার পেইন হয়, যার কারণে হাজবেন্ডের সাথে তার শারীরিক সম্পর্ক আহ, করতে দিতে চায় না বা হয় না। এই কারণে দীর্ঘ 5 বছর ধরে সে এই সমস্যায় ভুগছে, এবং এ কারণেই তার হাজবেন্ড তাকে ডিভোর্স দিবে, বাবার বাড়ি পাঠিয়ে দিছে, এবং সে ওই একই অবস্থাতে মেন্টাল মানে ডিপ্রেশনে ভুগছে, এবং তারও মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার ছিল। এবং আলটিমেটলি যখন সে চিকিৎসা নিয়েছে এবং এবং দিব্যি এখন কিন্তু সমস্যা করছে। তো আমরা উদাহরণ দুটো এজন্য দিলাম যে সিম্পলি আমরা যখন তাকে আইডেন্টিফাই করলাম না, সে আসলে শারীরিক অসুস্থতার থেকে মানসিক অসুস্থতায় বেশি ভুগছে, এবং এটা তার প্রিভিয়াসলি তাকে কেউ এটাকে আইডেন্টিফাই করে নাই, এবং আইডেন্টিফাই হলো, ম্যানেজ পেলো, এবং সে আলটিমেটলি তার বিপদ থেকে মুক্তি পেল। ধন্যবাদ। ধন্যবাদ সাইফুল আলম ভাই। খুবই এরকম যে আপনি দুটি উদাহরণের কথা বলেছেন, আমরা আমার মাঝে মধ্যে আমি জাস্ট যখন বিভিন্ন অডিয়েন্সের সাথে কথা বলি তখন বলে আমরা অনেক সময় যে একটা নাটক দেখেছি না, যে সিটি বাস একটা নাটকের মধ্যে না, একটা বাসের মধ্যে অনেকগুলি স্টোরি পাওয়া যায়। ঠিক এমনি মেন্টাল হেলথের কথা যদি আমরা চিন্তা করি, আমাদের প্রত্যেকটা ফ্যামিলিতে প্রত্যেকটা মানুষের কাছে এরকম অনেকগুলো স্টোরি আমরা খুঁজে পাবো প্রত্যেকটা ইয়েতে। ইভেন আমরা যে আজকে আলোচনা দেখেছি কত পার্সেন্ট আমাদের প্রিভিলেন্স, মানুষ প্রত্যেকটা মানুষের কিন্তু এক একটা স্টোরি পাওয়া যাবে, তাই না? যেগুলো কিন্তু আমরা ওই যে আমরা ইগনোর করে যাচ্ছি বা দেখে বুঝতেছি না, আমরা আর্লি ডিটেকশন বা আর্লি আইডেন্টিফিকেশন সেগুলো হচ্ছে না। এটা না হওয়ার পেছনে যদি আমরা কারণগুলি আইডেন্টিফাই করি, দেখা যাচ্ছে যে আমাদের যে পরিমাণ এক্সপার্টিস থাকা দরকার, যারা এই বিষয়গুলোকে হ্যান্ডেল করবে, যারা আইডেন্টিফাই করবে এবং আহ, কি বলে পেশাদার যে হেল্পটা নিতে সাহায্য করবে, গাইডেন্সটা দিবে, আমাদের এই সমাজে এই সংখ্যাটা খুবই কম। তার জন্য কিন্তু আজকে আমাদের এই যে এই এত এত আলোচনা। তো আমাদের আজকের এই অডিয়েন্সে আমাদের গুরুত্বপূর্ণ অনেক ব্যক্তিবর্গ রয়েছেন যারা পাবলিক হেলথে খুব ব্যাপকভাবে বিভিন্ন জায়গায় তাদের অনবদ্য ভূমিকা পালন করছেন। আমরা তাদের কাছ থেকে বিভিন্ন প্রশ্ন আশা করছি আজকের এই সেশনের শেষের দিকে। একই সাথে আমাদের আজকের অডিয়েন্সে অনেক স্টুডেন্ট রয়েছেন, রিসার্চার রয়েছেন, হ্যাঁ, পাবলিক হেলথ প্রফেশনাল রয়েছেন, এক্সপার্ট রয়েছেন। সো আশা করি আমাদের শেষের দিকে আমরা ওই প্রশ্নগুলো নিয়ে ভালো একটা কনক্লুশনে যাবো, রিকমেন্ডেশন কিছু পাবো যেটা আমরা আরো বেশি হেল্পফুল হবে। তো আমি একটু এই মুহূর্তে ডক্টর আরিফিন ভাইয়ের কাছে একটু আবার ফিরে আসতে চাই, যে অ্যাজ এ পাবলিক হেলথ এক্সপার্ট, পাবলিক হেলথ ডেভেলপমেন্ট প্রফেশনাল হিসেবে আপনি এই জায়গাটিকে কিভাবে ডিফাইন করবেন যে আসলে আমাদের যারা এই সেক্টরে কাজ করছি, একইভাবে যারা কমিউনিটিতে অবদান রাখছি, এই যে প্রোডাক্টিভিটির যে জায়গাটা পাবলিক আমাদের মেন্টাল হেলথের জায়গা থেকে যদি প্রোডাক্টিভিটি যদি ধরে রাখতে চাই আমাদের জনগণের মধ্যেই বলি, যে যেখানে কাজ করি, এই জায়গাটায় মেন্টাল হেলথের ফার্স্ট স্টেজটা আসলে কতটুকু ইম্পর্টেন্ট ভূমিকা রাখতে পারে, আমি জাস্ট আপনার ইনসাইট গুলো একটু যদি সবার সাথে শেয়ার করতেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সাইফুল। প্রথমে আমি যে একটা একটা কথা বলতে চাইছি, যেটা কি ডক্টর সাইফুল আলম এক্সাম্পল দিলেন। আমাদের অনেক ক্ষেত্রে হয় কি যে অ্যাপারেন্টলি আমরা যে ডিসঅর্ডারটা সেটা দেখেই কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলি যে কাকে আমরা সমাজে সম্মান দেব, কাকে সম্মান দেব না, কাকে আমরা আহ কার সাথে আমরা থাকবো, কাকে আমরা ত্যাগ করব।
কিন্তু আমরা কিন্তু রুট কজটা খুঁজি না। যেটা এক্সাম্পল উনি দিলেন সেটা কিন্তু খুব একটা ভালো এক্সাম্পল, এবং অনেক ক্ষেত্রে এই ঘটনাটাই ঘটে। আমরা ওই কারণটা, ভেতরের কারণ কেন হচ্ছে সেই ব্যাপারগুলো না জেনে কিন্তু আমরা ডিসিশন নিয়ে নিই, এবং সেখানে এই যে ডিসিশনটা কিন্তু মানুষের লাইফকে অনেক ক্ষেত্রে এন্ডেঞ্জার করে। তো সাইফুল, আপনার যে কথাটা আপনি প্রশ্ন করছেন সেটা হলো যে পাবলিক হেলথ ক্ষেত্রে আমাদের ডেভেলপমেন্ট সেক্টরে যে জিনিসটা আমাদের প্রায়ই ঘটে ঘটে কারণ আমাদের ডেভেলপমেন্ট সেক্টরটা আমাদের আহ, মানে সমাজ থেকে খুব বেশি দূরে না, মানে আমাদের সমাজের প্রতিফলনটা কিন্তু সেখানে ঘটে। কেন ডেভেলপমেন্ট সেক্টরে তো আমরাই থাকি, আমরাই তো অ্যাক্টর, তাই না? আমরাই কাজ করি। তো আমাদের মধ্যেও এই 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 মেন্টালিটি গুলো তো থাকে, এবং আমাদের এইখানেও ওই ওই ব্যাপারগুলোই থাকে যে আমরাও কিন্তু এরকম ইগনোর করা, তাই না, বুলিং করা, তারপরে আমাদের যে কমন যে মানে আমাদের যে টেন্ডেন্সি গুলো থাকে, কেউ যদি কম পারে তাকে ক্রিটিসাইজ করা, মানে হেল্পিং অ্যাটিচিউডটা আমাদের সমাজে, আমি সরি টু সে, আমাদের সমাজে খুব কম। এটা আমরা এই এরকম একটা আদর্শ সমাজ গড়ে তুলতে পারিনি যেখানে সবাই সবাইকে সাপোর্ট করে। হ্যাঁ, তাই বলে আমাদের দেশের মানুষ কি সাপোর্ট করে? অফকোর্স করে। আমি বলবো যে মানুষের, আমাদের দেশের মানুষ কি অতিথি পরায়ণ না? অফকোর্স অতিথি পরায়ণ। কিন্তু কিছু কিছু ব্যাপার আছে যেগুলো আমরা হয়তো আমরা ওইভাবে সামনে আনি না, যেহেতু এটা সামগ্রিক ব্যাপার বা আমাদের আহ, দেশের কালচারের সাথে সম্পৃক্ত। যে জিনিসটা নাই আমাদের, দেখেন আমাদের কিন্তু ধন্যবাদ দেওয়া, থ্যাংক ইউ জানানোর কিন্তু অভ্যাস নাই আমাদের। এবং এটা সত্যি কথা। আমরা কাউকে কি থ্যাঙ্কস দিই? দেই না কিন্তু। আমরা ধরে নিই যে ও এটা তো করবে, আমার জন্য করছে, এটা তো করবে, ও আছে আমার জন্য করবে। কিন্তু আমরা কি থ্যাঙ্কস তো দেই না আমরা, তাই না? এবং একটা জিনিস হয় যে আমাদের ওয়ার্কিং এনভায়রনমেন্ট গুলো ডেভেলপমেন্ট ক্ষেত্রে এখানে তো আমরা মানুষ দ্বারাই কাজগুলো পরিচালিত হয়। তো সেই মানুষগুলোকে যদি আমরা সুস্থ রাখার, ভালো রাখার যদি পরিবেশটা না দিতে পারি, তাহলে কিভাবে একটা অর্গানাইজেশন আশা করে যে সেখান থেকে সে 10% পাবে? রাদার এখানে তো ইনভেস্টটা করা উচিত। আমার মনে হয় যে এখানে তাদের ওয়েল বিংটা দেখা উচিত, খুব ভালোভাবে দেখা উচিত। মেন্টাল কোনো স্ট্রেস আছে কিনা, তারা তাদের মানে না বলা কথাগুলো তারা বলতে পারছে কিনা, কেউ কি শোনার কেউ আছে, মানে শোনার শোনার সিস্টেমটা কি আছে যে এখানে বলতে পারে কেউ, সেটা শোনে? সেটা যদি হয় তাহলে আমি বলবো সেটা একটা আইডিয়াল অবস্থা। হ্যাঁ, শুনলে যে সবকিছু সমাধান হবে তা না, আমি মনে করি না। কিন্তু অ্যাটলিস্ট শোনাটা, শোনা হয় না, এটা কিন্তু একটা বড় কারণ যে আমি আমি যে ডিপ্রেশনে থাকছি, কেন আমার কথা কেউ শুনছে না। আমার কথা শুনলে আমার এটা সমাধান হবে বা হবে নাও হতে পারে, হতেও পারে। কিন্তু আমাকে যে শোনাই হচ্ছে না, এটা কিন্তু একটা বড় কারণ, কারণ যেটা কিন্তু আমাকে আলটিমেটলি ডিপ্রেশনে লিড করে। তার মানে এই ব্যাপারগুলো ডেভেলপমেন্ট সেক্টরে, যারা ডেভেলপমেন্ট সেক্টরে যারা ডিসপোজাল এন্ডে আছে এবং যারা প্রোভাইডার এন্ডে আছে, দুই পক্ষকে এই জিনিসগুলো মাথায় রাখা দরকার। কারণ সেই এনভায়রনমেন্টটা কিন্তু গড়ে তোলা, যে আইডিয়াল এনভায়রনমেন্টটা আমরা সমাজের জন্য বলছি, আমাদের পরিবারের জন্য বলছি, কমিউনিটির জন্য বলছি, একই আইডিয়াল এনভায়রনমেন্টটা আমাদের কিন্তু ডেভেলপমেন্ট সেক্টরেও থাকা উচিত। না থাকলে কিন্তু এই ডিস্ট্রেসফুল মেন্টালিটি থাকবে, এবং ডিস্ট্রেসফুল এমপ্লয়ি দিয়ে আপনি ভালো কিছু আশা করতে পারেন না। ধন্যবাদ। ধন্যবাদ। একই সাথে আমি একটু আপনার সাথে আর একটু অ্যাড করতে চাই, মানে আপনার কাছ থেকে আর একটু ইনসাইট আমরা একটু এনলাইটেড হতে চাই। সেটা হচ্ছে যে আমরা যারা মেডিকেল ডক্টর নই বা আমরা যারা এই এই ধরনের প্রফেশনাল নই, হ্যাঁ, কিন্তু আমরা যারা কমিউনিটিতে বসবাস করি, আমাদের তো সারাউন্ডিংস অনেক ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি আছে, হ্যাঁ, তাদেরকে আমরা আসলে বিং এ লাইক ভলান্টিয়ার আমরা আসলে তাদেরকে কিভাবে সাপোর্টটা করতে পারি, বা এই জায়গায় মেন্টাল হেলথ ফার্স্ট এইড এর ভূমিকাটা আসলে কি হতে পারে, এটা জায়গায় যদি আপনার গাইডেন্সটা বা আপনার ইনসাইটটা যদি আমাদের সাথে শেয়ার করেন, আমরা আপনার কাছ থেকে একটু শুনতে যাচ্ছি আমার সেক্ষেত্রে। কাছে সাইফুল, আমার কাছে মনে হয় আজকে এই আলোচনাটার উদ্দেশ্য এইটা, আপনি যে কথাটা জি। বললেন উদ্দেশ্য এইটাই, যে এখানকে মেন্টাল হেলথ ক্রাইসিস কে, মেন্টাল হেলথ ডিজঅর্ডার যেটা যেটা মানে যেটা ডিজিজ কন্ডিশন, সেটার জন্য আপনার কিন্তু আপনার স্পেশালিস্ট লাগবে, সাইকিয়াট্রিস্ট লাগবে, রাইট? ডাক্তার দরকার হবে, ঠিক আছে। আদার দেন দ্যাট কিন্তু এখানে ডাক্তারের রোলের চাইতে বেশি রোল হলো ফ্যামিলি মেম্বারদের রোল, কমিউনিটির রোল, তাই না, সোসাইটির রোল। সুতরাং আমাদের এখানে প্রত্যেককে মেন্টাল মেন্টাল হেলথ এখন এমন একটা অবস্থায় আসছে যেটা কিন্তু শুধুমাত্র মেডিকেল সায়েন্সের মধ্যে লিমিটেড না। যেমন স্বাভাবিকভাবে আমরা হেলথ, আমরা যখন পাবলিক হেলথে কাজ করি, তো দ্যাট মিনস যে পাবলিক হেলথ মানে এই না যে একটা হসপিটালের ভিতরেই সবকিছু হবে। আমরা পুরা সমাজটাকে হসপিটাল বলতে পারি, আবার পুরা সমাজটাকে আমরা একটা হসপিটাল ছাড়াও দেখতে পারি, দুটোই হতে পারে। কিন্তু আমি যে কথাটা বলতেছি সেটা হলো যে এই মেন্টাল হেলথকে যদি আমরা মানে স্ট্রেসটাকে যদি কন্ট্রোল করতে চাই, কিংবা আমরা যদি মেন্টাল হেলথ যে স্ট্রেসফুল কন্ডিশন গুলো যে আলটিমেটলি যে তার মানে
তার পার্সোনালিটি ডিসঅর্ডারে যেগুলো রূপান্তরিত হচ্ছে বা সাইকিক কন্ডিশনে চলে যাচ্ছে, সেগুলো যদি আমরা না যেতে দিতে চাই, তাহলে আমাদের যাদের রোল সবচেয়ে বেশি, যে কথা আপনি বললেন যে আমাদের কমিউনিটি, আমাদের ফ্যামিলি মেম্বারদের রোল, আমাদের সমাজের রোল, আমাদের কমিউনিটি লিডার বা তাদের রোল, বা কমিটি মেম্বার যারা, তাদের সবারই রোল, আমাদের মোট কথা এটা আমাদের সবারই রোল। তাহলে এই রোলটা আমরা প্লে করবো কিভাবে? অফকোর্স এই জন্য ট্রেনিং দরকার আমাদের। আমি যেটা স্লাইডে দেখাচ্ছিলাম যে আর্লি সাইন গুলো কি, আমরা কিভাবে বুঝবো, আমরা কিভাবে বিহেভ করব, আমার বিহেভের দ্বারা অন্য কেউ যাতে মানসিকভাবে আহত না হয়, বা মানসিকভাবে আহত হতে পারে এমন কোনো অবস্থা আমি যাতে আগে থেকে রিড করতে পারি, বুঝতে পারি, এবং প্রয়োজনে আমরা যেন স্পেশালিস্টের কাছে রেফার করতে পারি। সেই নলেজটুকু বা সেই মানে স্কিলটুকু আমাদের ডেভেলপ করা দরকার। এবং এই জন্য অফকোর্স আমি মনে করি যে এই ট্রেনিংটা প্রয়োজন আছে, টু বি আ ভলেন্টিয়ার ফর মেন্টাল হেলথ, এবং মেন্টাল হেলথ চ্যাম্পিয়ন তৈরি করা, এবং এটা প্রতি ফ্যামিলিতে, প্রতি কমিউনিটিতে, এটা যদি আমরা বেশি বেশি করে এই মেন্টাল হেলথ চ্যাম্পিয়ন্স তৈরি করতে পারি, তাহলে কিন্তু আমাদের মেন্টাল হেলথকে আমরা ভালো রাখতে পারবো। ধন্যবাদ। স্যার আমি হলো আপনার সাথে কিছু অ্যাড করি। সেটা হলো যে আসলে দৈনন্দিন চলার পথে কিন্তু আমাদের স্ট্রেস থাকে, আমাদের উদ্বিগ্নতা থাকে, হতাশা থাকে। কিন্তু এই হতাশা উদ্বিগ্নতা থাকা মানে কি আমি আসলে মানসিকভাবে অসুস্থ? বিষয়টা কিন্তু তা না। আহ, আমার মানে ডেফিনেশন, প্রত্যেকটা ডিজঅর্ডারের, মেন্টাল ডিজঅর্ডারের একটা নির্দিষ্ট ডেফিনেশন আছে, একটা ছক আছে। ওই ছকের মধ্যে যখন আসবে তখনই আসলে সেটা ডিজিজ প্যাটার্ন, ডিজিজ হিসাবে আত্মপ্রকাশ করে। তো আমরা তো অ্যাজ এ হোল, মানে সাধারণ মানুষ, আমরা তো বুঝবো না আসলে তার কোনটা আসলে সে কি মানসিক রোগী কিনা, এটা তো আসলে বোঝার ইস্যুটা আমাদের থাকবে না। কিন্তু কিছু ওয়ার্নিং সাইন আছে। এই ওয়ার্নিং সাইন গুলো যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, সেটা হলো আমাদের দেখবে যে আমরা, আমাদের ছোটরা যা স্কুলে যায়, স্কুল গোয়িং বাচ্চা যারা আছে তাদের ক্ষেত্রে একরকম, আবার হলো আমরা যারা চাকরি করি তাদের ক্ষেত্রে একরকম, আমরা যারা হচ্ছে স্বাভাবিক হাউস হোল্ডের কাজ করি তাদের ক্ষেত্রে একরকম। তো পার্সন টু পার্সন বেজে কিন্তু এই আর্লি সাইন গুলা মোটামুটি একটু ডিফার করে, কিন্তু মোরাললেস প্রায় কাছাকাছি। যেমন দেখবেন যে হলো হঠাৎ করে একটা ছেলে রেগুলার স্কুলে আসে, হঠাৎ করে তার স্কুলে আসতেছে না। তো স্কুলে আসতেছে না, অথবা হচ্ছে তার পড়ালেখার যে পারফরমেন্স যেটা ছিল হঠাৎ করে ডিক্লাইন করছে। তো এই অবস্থাতেই হচ্ছে আমরা মানে একটু চিন্তা করতে পারি যে না, আসলে তার প্রবলেমটা কোথায়, তার কি কোনো সমস্যা আছে কিনা। এই চিন্তাটা মাথায় নিয়ে আসাটাই হলো আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ বলে মনে হয়। যে এরকম যে ডেক্লাইন করছে, এই ডেক্লাইনটাই হচ্ছে আইডেন্টিফাই করা, এবং তারপরে হচ্ছে যে হ্যাঁ, আপনি পাশে আছেন বা আমি পাশে আছি। এটা আমার সন্তানের ক্ষেত্রে হতে পারে, আমার ভাইয়ের ক্ষেত্রে হতে পারে, বোনের ক্ষেত্রে হতে পারে, এক্স ওয়াই জেড কলিগের ক্ষেত্রে হতে পারে। তো হঠাৎ করে তার পারফরমেন্স ডিক্লাইন করছে, সে সামাজিকের যে কাজ কারবার করতো সেখান থেকেও সে নিজেকে সরাই ফেলছে, এবং সব সময় একটা ইরিটেবল একটা অবস্থা, তার পার্সোনাল হাইজিনের দিকে খেয়াল নাই, এবং হলো সবসময় নিজেকে হতাশ হতাশ একটা ভাব নিয়ে বসে আছে। এটা কিন্তু আমরা দেখলেই বুঝতে পারি, বা একটু কথা বললে বুঝতে পারি যে কি সমস্যা। তখনই হচ্ছে আমরা তাকে একটু কথা বলে, তাকে একটু আশ্বস্ত করে প্রপার মেন্টাল হেলথ প্রোভাইডারের কাছে যদি পাঠাইতে পারি, আশা করা যায় তার আহ, হচ্ছে এই মেন্টাল ডিসএবিলিটি থেকে বা মেন্টাল ডিসঅর্ডার থেকে সে রক্ষা করতে পারে, বা সে রক্ষা পেতে পারে। তো এক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমরা যদি ইমাম, আমরা যদি হচ্ছে স্কুল টিচার, সেটা হলো প্রাইমারি স্কুলের টিচার হতে পারে, হাই স্কুলের টিচার হতে পারে, কলেজ টিচার হতে পারে, ইভেন ইউনিভার্সিটি টিচার হতে পারে, এই টিচার গ্রুপ, এরপর হলো সমাজের যারা হলো এমপ্লয়ি এবং এমপ্লয়ার, উভয়দেরকে হচ্ছে যদি আমরা ট্রেনিং এর আওতায় নিয়ে আসতে পারি, জাস্ট মেন্টাল হেলথের এই যে আর্লি ওয়ার্নিং সাইন গুলো যদি আমরা তাদেরকে একটু বোঝাইতে পারি, তাহলে মোটামুটি তারা একটু প্রাইমারিলি আইডেন্টিফাই করে দিল, এবং বাকি কাজটা হলো মেন্টাল হেলথ প্রোভাইডাররা করে দিতে পারলো। আমার মনে হয় যে এতটুকু করতে পারলেই অনেককেই সেভ করা যাবে। আর কিছু সোশ্যাল স্টিগমা আছে আমাদের দেশে, এই স্টিগমাটা অনেক বেশি। ওই সোশ্যাল স্টিগমা গুলা হলো হচ্ছে আমরা যদি দূর করতে পারি, সেক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে এই যে মেন্টাল হেলথ বার্ডেনটাকে কমাইতে পারবো। ধন্যবাদ।
রাইট, আই টোটালি এগ্রি। একটা জিনিস আমি খালি যোগ করবো যে আমাদের যে হেলথ, আমি যদি সাধারণভাবে আমি যদি বলি সাধারণভাবে হেলথে যে আমাদের ডেভেলপমেন্ট গুলো হয়েছে, এগুলো করার জন্য কিন্তু ডাক্তারদের দিয়ে করা হয়নি। এটা হলো বটম লাইন। যে আমাদের হাজার হাজার ডাক্তার তৈরি হয়েছে, তারা এসে আমাদের পাবলিক হেলথ বা আমাদের টোটাল স্বাস্থ্য ব্যবস্থা উন্নতি করছে? নো, দ্যাট ইজ নট দ্য কেস। অফকোর্স ডাক্তারদের ট্রিটমেন্ট বা ক্লিনিক্যাল যে কন্ডিশন তারা করছে। একইভাবে আমি মনে করি যে এই যে মানে মেন্টাল হেলথের ক্ষেত্রে যে স্পেশালিস্ট বা যারা মানে ট্রিটমেন্ট দিতে পারে, সেখানে কিন্তু একটা গ্যাপ রয়ে গেছে। আমাদের সেই সেই রিসোর্স গুলো তৈরি হচ্ছে না আমাদের যতটুকু প্রয়োজন। হিসাবে যেটা হচ্ছে না, তাহলে এখন যেটা হতে পারে যেটা, যে এটা তো দুটো ব্যাপার। একটা হলো যে আমরা ওই, আপনি যেটা বললেন যে ডিজিজ কন্ডিশনে বা ওইরকম যে সিভিয়ার স্টেজে যাওয়ার আগে তো অনেক কিছু স্টেপ নেওয়া যেতে পারে। এবং এই জন্যই কিন্তু আপনি যেটা উদাহরণ করলেন যে টিচারদেরকে, যারা টিচার প্রাইমারি স্কুলে এবং সব সময় প্রাইমারি স্কুল হাই স্কুল হোক না কেন, ইভেন কলেজেও হতে পারে, টিচারদেরকে কিন্তু এই এই ব্যাপারগুলোকে আরো বেশি তাদেরকে ওরিয়েন্ট করা, ট্রেন করা উচিত, যাতে তারা এই সাইকোলজিটা বোঝে। বা এই যে সমাজে যে বুলিং ব্যাপারটা আছে, এখনো পর্যন্ত আমাদের দেশের টিচাররা মানে মনে করে যে ধমক দিলে আর মারলেই বোধহয় ছাত্র ভালো হবে, পড়াশোনা করবে, তাই না? এবং এই যে বিশ্বাসটা এখনো আছে। মানে এটা তো ট্র্যাডিশনালি আমরা যখন বড় হয়েছি তখন আমাদের সমাজে যেটা ছিল, এর থেকে খুব বেশি চেঞ্জ হয়েছে এখন? হয়নি কিন্তু। তার মানে এই জায়গাগুলোতে কিন্তু আমাদের কাজ করা দরকার। এই মানুষেরকে ওরিয়েন্ট করানো, জানানো, বোঝানো যে তাহলে এটা হতে পারে। এবং সেক্ষেত্রে আমাদের হয়তো যে স্পেশালিস্টের যে চাহিদাটা, সেটাও আমরা কিন্তু কম স্পেশালিস্ট দিয়েও কিন্তু আমরা ভালো সমাজ তৈরি করতে পারি, যদি আমরা এই জায়গাটা কেয়ার করি। আমি একটা কথা বলে শেষ করবো। আমাদেরই কলিগ, একজন সেভের কলিগ, তিনি কিন্তু অ্যাডolescent না, অ্যাডাল্ট, মাস দুয়েক আগের ঘটনা এটা, যে সে সুইসাইড করেছে। এবং আমরা কিন্তু আমাদের একটা গ্রুপ আছে, একটা এই এনজিও, যে বাংলাদেশের যে এনজিও, পার্টিকুলারলি ঢাকা ভিত্তিক যে সমস্ত এনজিও আছে, অনেকগুলো এনজিও মিলে আমাদের একটা সোশ্যাল গ্রুপ আছে। এবং আমরা কিন্তু প্রায় নিয়মিত সেই গ্রুপে বসি। হঠাৎ করে সে কিন্তু ডিটাচ হয়ে গেছিল, কারোর সাথে যোগাযোগ রাখতো না। এবং ফাইনালি সে কিন্তু 10 তলার ফ্ল্যাটের উপর থেকে উঠে সে ঝাঁপ দিয়ে মারা গেছে। এটা কিন্তু মাস দুয়েক আগের ঘটনা। এবং এই ট্র্যাজেডিটা আমাদের মধ্যে এখনো আছে, খুব কাছ থেকে দেখা, খুবই ভালো মানুষ সে ছিল, আমার কলিগ ছিল সে, সেভ দ্য চিলড্রেন। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের সমাজে, এটা রিয়েলিটি। মানে কে কখন উইথড্র করে ফেলছে, এই জিনিস আমরা নোটিসই করছি না কখনো কখনো। তার মানে যে এই ছোট ছোট যে সিমটম গুলো, সেগুলো মনে হয় গুরুত্ব দিয়ে দেখা উচিত। অনেক ধন্যবাদ। ধন্যবাদ। খুব চমৎকার কিছু পয়েন্ট আমরা পেয়ে গিয়েছি, যেটা আমাদের অবশ্যই চিন্তা জগতে অনেক বেশি আলোড়িত করবে, যে আমরা চিন্তা করতে এখন সুবিধা হবে। তা আমি একই সাথে আপনাদের সাথে যে জিনিসটা অ্যাড করতে চাই যে আহ, শারীরিক অসুস্থতায় হয়তো আমরা, একজন সুস্থ মানুষ তার অ্যাকশনটা কেমন হবে, সে অসুস্থ পায়ে ব্যথা পেলে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটবে, হাতে ব্যথা পেলে ঠিক মতো হাত ব্যবহার করতে পারবে না, তাই না? কিন্তু যখন মনে সে ব্যথা পায়, মনে যখন ক্ষতচিত বা মন অসুস্থ হয়ে যায়, মনের যে প্রকাশটা সেটা কিভাবে হবে তার? মনের প্রকাশটা হবে তার একই শারীরিক অঙ্গভঙ্গির মাধ্যমে, তার কথা বলা, হাঁটা চলা সবকিছুর মধ্যে, তাই না? তার সোসাইটি তার পারফরমেন্স, পার্টিসিপেশন সবকিছু তখন বাধাগ্রস্ত হয়। তো আমরা এটা একটা জিনিস, আমরা যারা ফার্স্ট এড নিয়ে কাজ করি, আমরা এটা বলি যে একটা মানুষের যে মেন্টাল যে প্রেসার বাকেট, যেটা বলে চাপ বাকেট, হ্যাঁ, মনের যে মনস্তাত্ত্বিক চাপটা একটা মানুষ কতটুকু পরিমাণ সে নিতে পারে, চাপ গ্রহণ করার যে ক্ষমতা, যখন তার বাকেট উপচে, লাইক পানিতে বাথরুমে যদি আমি বালতি সেট করে ট্যাপটা ছেড়ে দিই, বালতি ভরে গেলে কি হয়, সে পানি উপচে উপচে পুরো পুরো বাকিটা ফ্লোর ভিজিয়ে দেয়। ঠিক একইভাবে মনের মধ্যে যখন চাপ নিতে 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 একটা পর্যায়ে যখন আর মনের চাপ ধারণ ক্ষমতার বাইরে চলে যায়, তখন কিন্তু তার আচার আচরণ সবকিছুর মধ্যে তার সিমটোমেটিক চেঞ্জ চলে আসে। তো ওইটাকে যদি আমরা ওই যে ডক্টর সাইফুল আলম ভাই এবং আপনারা যারা সবাই বললেন যে আর্লি ডিটেকশনটা যদি করতে পারে, এই যে সাইন্স সিমটম গুলিকে ধরতে পারা, চিনতে পারা, বুঝতে পারা, তাই না? এইটা এইটা বুঝতে পারা, ধরতে পারার মূল কাজটাই হচ্ছে যারা ফার্স্ট এইডার হবেন। আমরা ফিজিক্যাল ফার্স্ট এইড যখন আমরা দেই, আমরা কিন্তু ধরতে পারি কেটে গেলে কি কোথায় কিভাবে ব্যান্ডেজ দিতে হবে, ভেঙে গেলে কোন কোন ভাবে তাকে রেস্কিউ করতে হবে বিভিন্ন জায়গায়, এই কাজগুলো আমরা করি। কিন্তু মনের যে ফার্স্ট এইডটা দরকার, এই আর্লি ডিটেকশনটা যদি আমরা করতে পারি, তখন কিন্তু আমরা তাকে প্রফেশনাল যিনি সার্ভিস পাবে তার কাছে নিতে পারবো, তখন বড় রকমের ক্ষতি থেকে তাকে আমরা রক্ষা করতে পারবো। এই যে আর্লি সাইন সিমটমের কথা যে আলোচনা করলাম, একটু ডক্টর আরাফাত ভাইয়ের কাছে একটু যেতে চাই। ভাই তার অভিজ্ঞতার আলোকে আমাদেরকে যদি একটু এনলাইটেন করেন যে আর্লি সাইন সিমটম কোন কোন বিষয়গুলোকে আমরা একটু গুরুত্ব দিলে এই জায়গাটাকে আমরা আরো বেশি আমাদের জায়গা থেকে ইফেক্টিভ কাজ করতে পারবো। আরাফাত ভাই। থ্যাংক ইউ। আর্লি সাইন সিমটম অলরেডি প্রেজেন্টেশনে দেখানো হয়েছে। আহ, সেটা হলো, আমি সহজে বলবো যে এনি সাডেন চেঞ্জ ইন বিহেভিয়ার, যে কোনো সাডেন চেঞ্জ,
বা যে কোনো চেঞ্জ, যেমন প্রেজেন্টেশনে পরিষ্কার করে বলা হয়েছে যে একজন ইয়াং অ্যাডাল্ট যিনি রেগুলার আড্ডা দিতেন আগে, এখন আড্ডা দিচ্ছেন না। একজন বাচ্চা স্কুলে অ্যাবসেন্ট হচ্ছে বা পারফরমেন্স কমে যাচ্ছে। একজন মানুষ অফিসে কাজের এফিসিয়েন্সি কমে যাচ্ছে, অল্পেতে মেজাজ হারাই ফেলতেছে। বা আগে তার যেভাবে ঘুম হতো এখন ঘুম হচ্ছে না, খাওয়া দাওয়ার রুচি চেঞ্জ হয়েছে। এই এই জায়গাগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবং সবচেয়ে বড় যেটা, যে এই জায়গাটাতেই যদি আমরা ফিক্স থাকি যে এনি সার্টেন চেঞ্জ ইন বিহেভিয়ার, সেটা, বা সার্টেনটা না বলি, এনি চেঞ্জ ইন বিহেভিয়ার, সেটা আসলে প্রোগ্রেসিভও হতে পারে, অনেক সময় লাগে। তবে এখানে একটা বিষয় একটু বলি যে সাইফুল আলম ভাই যেটা বললেন যে ইউজুয়ালি ডিসঅর্ডার গুলো কিন্তু ক্লাসিফাইং এর জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেয়া আছে। এক এক ডিসঅর্ডার ক্ষেত্রে এক একটা, যেমন ডিপ্রেশন হতে গেলে 2 সপ্তাহ, বা অ্যাংজাইটি হতে গেলে 2 সপ্তাহ, বা অনেক ডিসঅর্ডার আছে 6 মান্থস। সো একটু কেয়ারফুল হতে হবে। কিন্তু এটা ডিসঅর্ডারের টার্ন নিতে অনেক সময় টাইম নেয়, সিক্স সিক্স মান্থসও নিতে পারে, বা ক্লাসিফিকেশনে আসতে টাইম লাগে। আরেকটা বিষয় হলো যে এনি ইমোশনাল চেঞ্জ বেসিক্যালি এটা খুব স্বাভাবিক। আমার 1 কোটি টাকা লস হলে তো আমার খারাপ লাগবে, আমার প্রমোশন হলে আমার ভালো লাগবে। আমরা এমন রুগী দেখছি যে বাবার বাবার সম্পত্তি পাইছে, ঢাকায় 2টা বাড়ি, এই খুশিতে ম্যানিক হয়ে গেছে। সো এগুলো তো স্বাভাবিক হতে পারে। কিন্তু সেইটা যদি আনইউজুয়াল ডিউরেশন এবং আনইউজুয়াল ইন্টেন্সিটিতে থাকে, তাহলে প্রবলেম। যেমন আমার কাছে একজন প্রসিদ্ধ ব্যবসায়ী বাংলাদেশে আসছেন, উনি মেয়ের বাসায় গিয়ে বেড়াতে গেছেন, গিয়ে সেখানে ব্যবসা করতেছেন। সো দিস ইজ আনইউজুয়াল। উনি ব্যবসায়ী, কিন্তু উনি বলতেছেন যে কেন, আমি তো ব্যবসা করি। কিন্তু আমরা যদি সোশ্যাল কনটেক্সটে চিন্তা করি, তাহলে এটা মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে তার উনি ব্যবসা করবে না। তো ওই এলাকার গিয়ে যতজন ওই ওই ব্যবসায়ীতে আছে, আমি ব্যবসার নামটা বলতেছি না, যতজন ওই ব্যবসা করে সবাইকে ডেকে মিটমাট করছে, ডাকছে, এবং ব্যবসা এই কিনবে ওই কিনবে, ব্যবসা করবে এটা। সো এনি চেঞ্জ ইন বিহেভিয়ার, এটা অ্যালার্ট হতে হবে। এবং উম, আমি একটা এক্সাম্পল বলি। আমার কাছে একজন কার্ডিওলজিস্ট একজন পেশেন্ট পাঠাইছেন, ওই পেশেন্টের আত্মীয় কার্ডিওলজিস্ট, হার্টের বিশেষজ্ঞ। ওনার 2জন মেয়ে ইঞ্জিনিয়ার, একজন বুয়েট থেকে পড়া, একজন এমআইএসটি তে পড়তেছে বা আইইউটি তে পড়তেছেন। উনি 8 বছর যাবত এই সমস্যায় ভুগতেছেন। আমার কাছে যখন আসছেন, আমি লম্বা কাগজ, এক এক বস্তা কাগজ দেখলাম। তা আমি জিজ্ঞাসা করলাম যে আপনি কেন আসেন নাই আমার কাছে। এবং আগে উনি যতজন মেডিসিন বা অন্যান্য জায়গায় ডাক্তার দেখাইছেন, সবার অনেকেই বলছেন যে আপনি সাইকিয়াট্রিস্ট দেখান। তো দেখেন, উনি বললেন যে ডক্টর সাহেব, আমি আপনার রুমে ঢোকার আগে আমার আত্মীয় স্বজন যারা আছে তারা বলছে যে আপনি সাইকিয়াট্রিস্টের কাছে গেলেনই মানে আপনি চিরজীবনের জন্য পাগল হয়ে যাবেন। সো এই 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 কথাটা আমি কেন বলতেছি, এই সেন্সটা খুব ডেঞ্জারাস। যে আমার যখন ইউজুয়াল কোনো একটা অ্যাক্টিভিটিতে চেঞ্জ আসছে, আমি একজন মেন্টাল হেলথ প্রফেশনালের সাথে কথা বলি, সেটা চেঞ্জটা যদি পারসিস্ট করে তাহলে উনি মেজার নেবেন। চেঞ্জ পারসিস্ট না করলে ও যদি অটোমেটিক ঠিক হয়ে যায় তাহলে তো অটোমেটিক হয়েই গেল। কিন্তু আমাদের মূল স্টিগমাটা এখানেই, যে আমরা একজন সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলবো, কথা বললেই কি আমি আমি একেবারে শেষ হয়ে গেলাম। আমি আর একটা ঘটনা আসলে বলি। আর ইউজুয়ালি আমাদের প্র্যাকটিসের নিয়ম অনুযায়ী এটা দেখতে হয় যে আমার কাছে একজন রোগী কেন আসলো, কে পাঠালো। এটা তার সিমটমের ইন্টেন্সিটি বোঝার জন্য বা রিজন বোঝার জন্য ইউজুয়ালি আমি এটা মেথডিক্যাল প্র্যাকটিস করি। রোগী আসলে আমি জিজ্ঞাসা করি যে কেন আমার কাছে আসছেন, কে আসতে বলছে। তা আমি তখন সাভার একটা প্রতিষ্ঠানে কাজ করতাম, একজন একজন মানে ভিক্ষুক তার মেয়েকে নিয়ে আসছেন। তো এবং সারপ্রাইজিংলি আমি দেখলাম যে এটা আমি ফার্স্ট কন্টাক্ট ফিজিশিয়ান উইদিন 3 উইকস। তা আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি আমার কাছে কেন নিয়ে আসছেন। উনি বললেন যে আমি সাভারের অমুক জায়গায় দাঁড়ায় ভিক্ষা করি, আমার মেয়ে উনি সে। তো ভিক্ষুক বললেন যে ডাক্তার সাহেব, আমার তার লক্ষণ শুনে মনে হয়েছে যে এটা মানসিক সমস্যা, এজন্য আমি আর অন্য কোনো ডাক্তারের কাছে না গিয়ে আমি আপনার কাছেই নিয়ে আসছি। এটা একটা এক্সট্রিম। আরেকটা এক্সট্রিম আছে, ওই যে বললাম একদম মানে এলিট শিক্ষিত, কিন্তু মনে হয় যে সাইকিয়াট্রিস্টের কাছে গেলে মনে হয় সবই চলে গেল। সো আমি আবার পয়েন্টে আসি। সেই পয়েন্ট হলো এনি চেঞ্জ ইন বিহেভিয়ার, মুড অ্যান্ড অ্যাক্টিভিটি,
সো এই জায়গাগুলোতে চেঞ্জ হলে একটু খেয়াল রাখা, এবং যদি মনে করা হয় তাহলে একটা নির্দিষ্ট সময় পরে সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া বা কথা বলা। গেলে ক্ষতির কারণ নাই, এই জায়গাটা খুব জরুরি। এইটা ক্লিনিক্যাল হতে পারে, নাও ক্লিনিক্যাল নাও হতে পারে। সো এটা সিম্পল রিয়াকশনও হতে পারে, কিন্তু লেটস টক, কথা বলি। সো এই এই জায়গাটা আমার মনে হয় যে প্রশ্নটা আমি ক্লিয়ার করতে পারছি। না পারলে যদি আরাফাত ভাই, ফিরতি কোশ্চেন থাকে আমি উইল বি হ্যাপি টু এক্সপ্লেইন। আরাফাত ভাই, আপনার এখানে আমি একটা যোগ করি। আমি যখন সাইকেট্রিতে ট্রেনিং করতে যাই 2014 সালে, তো বাই দা বাই আমার টিচার, উনি সার্জারি সার্জন আর কি। ওনার সাথে এনিহাও ফোনে কথা হচ্ছে, তো স্যারই বলছে কি তুমি পাগলের ডাক্তার হবা। মানে তো দেখেন, মানে এরকম একটা স্টিগমা সোসাইটিতে আছে, সাইকেট্রি মানেই পাগলের ডাক্তার। বাস্তবতা তো আসলে তা না। সাইকেট্রি অনেকগুলা অংশের মধ্যে একটা ছোট অংশ হলো পাগল বা সিজোফ্রেনিয়া, তাই না? আমি যদি ক্লিয়ার করি, তো সামান্য একটা অংশ হলো সিজোফ্রেনিয়া বা হচ্ছে বাইপোলার মুড ডিজঅর্ডার বা ম্যানিক ডিজঅর্ডার, এগুলো এর একটা পার্ট। কিন্তু টোটালটাই তো হলো পাগল না। এই স্টিগমাটা আসলে সোসাইটি থেকে ভাঙতে হবে আমার কাছে মনে হয়েছে। আরেকটা স্টিগমা সোসাইটিতে খুব বেশি প্রচলন আমার কাছে মনে হয়েছে, সেটা হলো যে সাইকেট্রি ডক্টরের কাছে গেলে ওষুধ দিলে এই ওষুধটা সারা জীবন খেতে হবে। এটা আর একটা সোশ্যাল স্টিগমা, যে না, সাইকিয়াট্রি দেখাইলেই মনে হয় আমাকে সারা জীবন ওষুধ খেতে হবে। এই জায়গা থেকেও আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আসলে সবাইকে তো সারা জীবন ওষুধ খেতে হয় না, কিন্তু কিছু ক্ষেত্রে হয়তো সারা জীবন ওষুধ খেতে হয়, সেটা ওই সাইকিয়াট্রিস্টই বলে দিবে। তো আমার কাছে যেটা মনে হয়েছে, সাইকিয়াট্রি মানেই হলো পাগলের ডাক্তার না বা পাগল না, একই সাথে সাইকিয়াট্রিতে যাওয়াই মানে সারা জীবন ওষুধ খাওয়া না। এই দুইটা ভ্রান্তি জায়গা থেকে আমাদেরকে সরে আসতে হবে। পাশাপাশি হচ্ছে আরেকটা জায়গা থেকে আমার মনে হচ্ছে, যেহেতু আমরা কমিউনিটি বেস কাজ করতে চাচ্ছি, ফার্স্ট এইডটা ওখানেই দিতে যাচ্ছি, এবং কমিউনিটি হচ্ছে মূল কেন্দ্রবিন্দু কিন্তু হচ্ছে ফ্যামিলি বা পরিবার। তো এই পরিবারের অভিভাবকদেরকে মাইন্ডটাকে ওপেন রাখতে হবে, তাদেরকে কথা বলা, কথা শোনার অবস্থাটা হচ্ছে তৈরি করে রাখতে হবে। অলওয়েজ বি ওপেন টু হিয়ারিং ফ্রম আদার্স। আমরা সবসময় আমরা নিজেরা বলি, কিন্তু কারোর কাছ থেকে শুনি না। তো পরিবার থেকে এই যে শোনার অভ্যাসটা তৈরি করতে হবে। আমরা যদি পরিবার থেকে শোনার অভ্যাসটা তৈরি করতে পারি, আমরা মনে হয় সব জায়গায় শুনতে পারবো। একই সাথে অন্যের অপিনিয়নটাকে হচ্ছে রেসপেক্ট করা, সম্মান দেওয়া, এই জায়গাতেও আমাদের হচ্ছে যথেষ্ট ত্রুটি। যার কারণে হচ্ছে এই যে বাসায় অ্যাডোলেসেন্ট, যখন বাচ্চারা ছোট থাকে তখন বাবা মাদের সাথে সমস্যা হয় না। ওই বাচ্চা ঠিকই যখন অ্যাডোলেসেন্ট পিরিয়ডে থাকছে অথবা আহ, পার করছে, ওই অবস্থাতেই হচ্ছে বাবা মাদের সাথে বাচ্চাদের যে ডিস্টেন্স তৈরি হয়, এবং এই বাচ্চারাই হলো অনেক বেশি সুইসাইডাল টেন্ডেন্সি বাচ্চাদের মধ্যে বেশি। আমি দুইটা উদাহরণ একটু না দিলেই নয়। সেটা হলো ক্লাস 8-এ পড়া একটা বাচ্চা, উনি 2021 সালের ঘটনা। বাচ্চাটা ওই যে কোভিড পিরিয়ডে প্রচুর পরিমাণে হচ্ছে মোবাইল দেখতো, এবং অ্যাকচুয়ালি তার হলো ইন্টারনেট অ্যাডিকশন তৈরি হয়। ওই সময় হলো বাচ্চাটার রোল নাম্বার 1, মায়ের কাছে সে বাচ্চাটা টাকা চাইছে যে না, তার এমবি ভরতে হবে। এনিহাও মা তাকে একটু বকাঝকা করছে, টাকা দেয় নাই। মায়ের শাড়ি গলায় দিয়ে সে ওই সময় আত্মহত্যা করছে। তো দেখেন, আমরা বাচ্চাটাকে কিন্তু সেভ করতে পারতাম। বাচ্চাটার রোল নাম্বার 1 ছিল, সে ক্লাসের ফার্স্ট বয়, অথচ আমরা তাকে হারিয়ে ফেললাম। তো এরকম ঘটনা কিন্তু অহরহ। এবং আমার মনে হয় যে আপনি সাইকিয়াট্রিস্ট হিসেবে আরো ভালো জানবেন যে অ্যাকচুয়াল আমাদের প্রবলেমটা কোথায়। তো সব মিলে আমরা যদি সমাধান দিতে পারি, এবং মেন্টাল হেলথ ফার্স্ট এইড আসলেই কার্যকরী। ধন্যবাদ সাইফুল আলম ভাই, একই সাথে আরাফাত ভাই খুব ইনফরমেটিভ কিছু এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করেছেন। একই সাথে আপনাদের সাথে আমি একটু বলতে চাই এইভাবে যে আমরা যাদের কথা চিন্তা করছি, আমরা যত অনেক সময় বলবো যে খুব কি বলবো যে আওয়াজ করে মানুষ একজন
ডক্টরের খোঁজ করি, ফিজিক্যাল যিনি হেলথের সাপোর্টটা যিনি করেন, কিন্তু ওইভাবে মেন্টাল হেলথের যিনি সাপোর্ট দিবেন তার খোঁজটা কিন্তু করি না। ওই যে যেটা সোশ্যাল স্টিগমা যেটা রয়ে গেছে, যে আমি যদি তখন এটা ফিস ফিস করে চুপচাপ আরেকজনকে চুপচাপ তথ্য নেওয়া যে এমন কেউ কি আছে যিনি সাপোর্টটা দিতে পারবে, যেন অন্য কেউ না জানে। অথচ একই ঘটনা দেখেন, আপনি অন্য কোনো ডিজিজ আক্রান্ত হয়েছেন, আপনি আলোচনা করছেন, পাশ থেকে আরেকজন শুনে কিন্তু আপনাকে গাইড করছে, হ্যাঁ অমুক ডাক্তারের কাছে আপনি যেতে পারেন। এই যে সাপোর্টটা পাচ্ছেন, অথচ যখন আপনার মেন্টাল হেলথের সাপোর্টটা আপনি সিক করছেন, ওই সময় চুপি চুপি করছেন, যাতে করে আপনি ভয় পাচ্ছেন কেউ হয়তো আপনাকে অন্যভাবে কিছু সামাজিক ভাবে আপনি নিজেকে একটু হেয় হতে পারেন, বা এমন কিছু বুলি আপনি শুনতে পারেন যেটার জন্য আপনি ভীতি সন্ত্রস্ত হয়ে গেছেন। সো এই যে একটা বড় একটা ব্যাপার, এটা যদি তখনই রিডিউস করা যাবে যখন হয়তো আমরা বিষয়গুলো কারো ব্যাপক আকারে, এই যে আজকে আমরা এখানে পার্টিসিপেট করেছি আজকের যে ওয়েবিনারে, এরকম আমরা এই আলোচনা সভা, সেমিনার, ইভেন ট্রেনিং, ওয়ার্কশপ, যত আয়োজনগুলো হবে, যেখানে যত বেশি আলোচনা হবে, তত এই প্রসারিত হবে মানুষের মধ্যে ওই জড়তাটা কেটে যাবে, তাই না? তো আমরা একটু একই সাথে একটু অডিয়েন্সের কাছে একটু যেতে চাই, যদি আপনাদের নিশ্চয়ই অনেক প্রশ্ন রয়ে গেছে, আমরা হয়তো সময় অল্প, কিন্তু আমরা চেষ্টা করব প্রত্যেকটা প্রশ্নের আপনাদের উত্তর অ্যাড্রেস করার জন্য। অলরেডি আমাদের রেজাউল রেজাউল ভাই হাত তুলেছেন, ভাই প্লিজ। Okay, thank you so much, Public Health Foundation and Public Health Informatics Foundation জয়েন্টলি এই ধরনের একটা ওয়েবিনার আয়োজন করার জন্য। যারা প্যানেলিস্ট আছেন এবং মডারেটর, সবাইকে অসংখ্য ধন্যবাদ যে এত এত চমৎকার ইনফরমেটিভ প্রেজেন্টেশন এবং ইনফরমেশনগুলো শেয়ার করার জন্য। আমি অলরেডি চ্যাট বক্সে লিখেছি। আমার আসলে কোশ্চিন বলতে হচ্ছে যে আমার দু একটা কোয়ারিজ ছিল, এবং আপনারা জানেন যে হয়তোবা যারা আমরা পাবলিক হেলথ রিসার্চার বা পাবলিক হেলথে আমরা কাজ করি, আমাদের গ্লোবালি কিন্তু প্রতি লাখে আহ, মানে প্রতি লাখে মানে যতগুলো আমাদের হেলথ কেয়ার প্রফেশনালস আছে, তার মধ্যে লাখে হয়তোবা আহ, একজনেরও কম হচ্ছে ডেডিকেটেডলি যারা পাবলিক মেন্টাল হেলথের নিয়ে কাউন্সিলিং দেয় বা অ্যাওয়ারনেস বিল্ডিং এর জন্য কাজ করে থাকে। অর্থাৎ তারা হয়তো বা আমরা অনেক স্ক্যাটার ভাবে করে থাকি, বাট প্রফেশনালি স্কিল হয়ে, ক্যাপাসিটেড হয়ে, ট্রেনিং নিয়ে এবং ডেডিকেটেডলি কিন্তু আমরা গ্লোবালি কাজ করি না, যেটা আমাদের ডাব্লিউএইচও ডেটাও তাই বলে। তা আমার যেটা কথা ছিল সেটা হলো যে আমরা তো বলছি অনেক স্টিগমা নিয়ে, আমরা বলছি অনেক প্রবলেম নিয়ে, অনেকগুলো কেজের আমরা কথা দেখলাম অনেকগুলো কেস সাইফুল আলম ভাইও শেয়ার করলেন। এবং বাট আমার যেটা কথা সেটা হলো যে আমরা এই জায়গা থেকে উত্তরণের জন্য ন্যাশনালি কি ধরনের মানে স্ট্র্যাটেজি হতে পারে, ন্যাশনালি কি ধরনের এই মানে অ্যাকশনগুলো নিলে এই জায়গা থেকে আমরা উত্তরণ হতে পারি। এবং আমরা যেটা বলছি যে কমিউনিটি লেভেলে ফার্স্ট এইড যেটা আমরা করি, এটা কিভাবে কন্ট্রিবিউশন করতে পারবে ন্যাশনালি এই ধরনের একটা বড় বার্ডেন থেকে আমরা মুক্ত থাকার জন্য। এটা আমার একটা কথা ছিল। এটা সম্পর্কে যদি প্যানেলিস্ট স্যার, স্পেশালি ডাক্তার আরিফিন আমল স্যারের কাছে আমার কোশ্চেন, যে উনি এটা যদি আমাদের কারো ব্যাখ্যা করেন। আর নাম্বার টু যেটা আহ, যে বিষয় ছিল, আমরা উম, এই যে আমরা আমরা বলছি যে আমাদের মেন্টাল হেলথ ফার্স্ট এইড আমরা কমিউনিটি লেভেলে এক্সপান্ড করতে চাই। এটা কিভাবে হতে পারে? আমাদের যে হেলথ সিস্টেম যেটা আছে, যে ইনফ্রাস্ট্রাকচার আছে, আমরা কোন জায়গাতে কিভাবে ইন্টিগ্রেশন করতে পারি এবং কিভাবে অ্যালাইন্ড হলে আমরা অটোমেটিকলি এই সার্ভিসটাকে আমরা এনশিওর করতে পারি। আপনারা একটা সময় দেখবেন যে আমাদের যখন নন কমিউনিকেবল ডিজিজ নিয়ে একটা অনেক বার্ডেন আসলো, গভর্নমেন্ট কিন্তু স্ট্র্যাটেজি করলো, হ্যাঁ প্রায় 17 থেকে 18টা মিনিস্ট্রির সাথে তারা কোলাবোরেটিভলি কাজ করে এনসিডি কর্নার তৈরি করা, উপজেলা হেলথ কমপ্লেক্সে গেলেই কিন্তু তারা এখন এনসিডি সম্পর্কে সার্ভিস পাচ্ছে। এই ধরনের কি ধরনের ইনিশিয়েটিভ আমরা নিতে পারি, যেটা নিলে এই মেন্টাল হেলথ ফার্স্ট এইডটাকে আরো ইনহেন্স করে কমিউনিটি লেভেলে আমরা কন্ট্রিবিউশন করতে পারি, গ্রাসরুট লেভেলে আমরা কন্ট্রিবিউশন করতে পারি? তো এই ব্যাপারে যদি কিছু ধারণা দেন, অথবা ভবিষ্যতে এই জিনিসগুলো পাবলিক হেলথের প্রোগ্রামের সাথে আমরা এগুলোকে অ্যালাইন হয়ে আমরা বড় ধরনের ইনিশিয়েটিভ আমরা নিতে পারি ফর দ্য বড়ার অ্যাসপেক্ট অ্যাকচুয়ালি। তো থ্যাংক ইউ সো মাচ। আবার থ্যাংক ইউ রাজা। আমার মনে হয় যে একটা আনসার আপনি নিজেই দিয়েছেন যে মেন্টাল হেলথ আমাদের প্রাইমারি হেলথ কেয়ারের সাথে ইন্টিগ্রেট করা, এবং আমাদের অলরেডি এনসিটি কর্নার গুলো আছে, সেখানে কিন্তু এনসিটি হিসেবে পার্ট হিসেবে মেন্টাল হেলথ আসা দরকার। কিন্তু আমি আমি যতটুকু জানি যে সেখানে ডায়াবেটিস এবং হাইপারটেনশন যতটা গুরুত্ব পায়, মেন্টাল হেলথ ততটা গুরুত্ব পায় না। তাহলে এটা মানে সিস্টেমের পার্ট হয়েও কিন্তু এটাকে ইগনোর করা হচ্ছে বা ওভারলুক করা হচ্ছে। এবং এটার জন্য যে মানে
সার্ভিস প্রোভাইডাররা দায়ী কিংবা আউটলেট গুলো দায়ী বা হসপিটাল গুলো দায়ী, ওটা কিন্তু তা না। যেটা আমরা এই আলোচনা থেকেই বললাম যে আমাদের সোসাইটি লেভেলেও এই বিষয়ে আমরা কথা বলি না, আমরা এক্সপোজ হই না এই ব্যাপারগুলোকে, এবং যদি কোথাও ওটা থাকে তাহলে সেটাকে আমরা হাইড করি। সুতরাং এই মেন্টালিটি থেকে প্রথমত আমাদের বেরিয়ে আসা দরকার। গভর্নমেন্ট লেভেলে যে এনাবলিং যে এনভায়রনমেন্ট, সেটা তো অবশ্যই দরকার আমাদের। গাইডলাইন বা সেগুলো রিকগনিশন আমার মনে হয় যে এখনো পর্যন্ত যতটুকু আছে আমাদের হেলথ সার্ভিস ডেলিভারির মধ্যে, সেটা কিন্তু এটাকে রিকগনাইজ করে, করে না তা কিন্তু না। কিন্তু প্রবলেমটা হলো যে সেইটা রিকগনিশনটা কিন্তু ট্রান্সলেটেড হয় না ইন্টু অ্যাকশন। সেটা করার জন্য কিন্তু অনেক পার্টি দায়ী, সেটা কিন্তু শুধুমাত্র হেলথের যারা সার্ভিস প্রোভাইড করে তো তাদের না, ভিসাভিস আমাদের যারা জনগোষ্ঠী, আমাদেরও যে অ্যাওয়ারনেস এর অভাব, সেটাও কিন্তু অনেকটাই আমাদেরকে এখান থেকে ওই যে ম্যাক্সিমাইজেশনের পার্ট থেকে এটা আমাদের কিন্তু রক্ষার, মানে ম্যাক্সিমাই বা আমাদের পটেনশিয়ালটাকে কিন্তু ইউটিলাইজ করতে পারছি না আমরা। এখানে আমি আরেকটা কোশ্চেন, যেটা সিজার কোশ্চেন আপনি করেছেন, যেটা এটাও একটা ইন্টারেস্টিং কোশ্চেন, যে আমরা ইন্ডিভিজুয়াল লেভেলে আমরা এই ইস্যুটা ম্যানেজ করার জন্য বা একটা মোর এমপ্যাথেটিক সোসাইটি গড়ে তোলার জন্য আমরা কি করতে পারি। এক্স্যাক্টলি এটা নিয়েই কিন্তু আমাদের আজকে আলোচনা, মূল বিষয়টা ওইটাই, মানে সেখানে আমাদের দায়িত্বটা কতটুকু, আমরা কিভাবে নিজেদেরকে ইকুইপ করতে পারি। তার মানে এই না যে আমাদের সবাইকে সাইকিয়াট্রিস্ট হতে হবে, আমাদেরকে এমএস করতে হবে বা ডক্টরেট করতে হবে। নো, আই ডোন্ট থিঙ্ক সো। সেটা না করেও কিন্তু আমরা এটা করতে পারি, যে অ্যাওয়ারনেসটা করা, আমাদের যে রোলটা, সেই রোলটাকে আমরা যদি ডিফাইন করতে পারি এবং সেই রোলটা যদি আমরা প্লে করতে পারি আমার লেভেলে, আমার যে দায়িত্ব, আমি যেখানে আছি সেখানে আমি যাদের সাথে কন্ট্যাক্ট হচ্ছি। যেমন আমি একটা এক্সাম্পল দিলাম যে আমাদের একটা বড় কমিউনিটি, এনজিও হেলথে যারা, এনজিও তে কাজ করি যারা, আমরা তাদের কমিউনিটি, সেখানে একজন অ্যাক্টিভ মেম্বার তাকে আমরা হারালাম। তাহলে গ্যাপ তো রয়েই গেছে। আমরা যে এই যে কমিউনিটি তৈরি করছি বা এই ধরনের একটা সোশ্যাল মিডিয়া করছি, সেখানে আমাদের মানে পয়েন্ট অফ অ্যাট্রাকশন কোনটা গেছে, হচ্ছে আমাদের পয়েন্ট অফ অ্যাট্রাকশন, যে আজকে যেমন আমি যেটা প্রথমে শুরু করেছিলাম, যে গ্লোবাল কন্টেস্টটা কি আর ন্যাশনাল কন্টেস্টটা কি। ন্যাশনাল কন্টেস্ট আমাদের নতুন গভর্নমেন্ট, আর গ্লোবাল কন্টেস্ট ছিল কি যে দুইটা যুদ্ধ, বড় ধরনের, যদিও অনেকগুলো যুদ্ধ আমাদের পৃথিবীতে চলছে বহুদিন ধরে, কিন্তু আমাদের ফোকাসটা হয়ে যায় সবসময় কিন্তু এই ছোট বিষয়গুলোকে আমরা হয়তো মনে করি যে এটা খুব ছোট বিষয়, কিন্তু ছোট বিষয় তো না এটা আসলে। তো সেই জায়গাতে আমাদের আসতে হবে। ইভেন ইফ আমরা যে গ্রুপটা করলাম ভালো থাকার জন্য, সেই গ্রুপ থেকে আমাদের একজনকে আমরা হারিয়ে ফেললাম। কেন? কারণ তার মনের খোঁজটা আমরা কেউ নিইনি কিন্তু। তাকে যে এক্সপোজ হবে, সে যে তার কথাটা বলতে পারবে, সেই এনভায়রনমেন্টটা আমরা দিইনি কিন্তু। তাহলে এইটাই আমার মনে হয় মূল কাজটা। এটাই আমাদের, and কিভাবে আমরা তাদেরকে ক্যাপাসিটেট করব, দ্যাট ইজ আ কোশ্চেন। সেটা সেই স্ট্রাকচারটা কি হতে পারে, আমার কাছে মনে হয় সেটার জন্য সকলের ভূমিকা আছে, যে যার মানে জায়গা থেকে সেখানে কন্ট্রিবিউট করা দরকার। তবে হ্যাঁ, আমরা যদি এরকম একটাকে সোশ্যাল মুভমেন্টের মতো যদি কোনো কাজ করতে পারি, ন্যাশনাল লেভেলে যদি কাজ করি, গভর্নমেন্টের সাপোর্ট নিতে পারি, তাহলে এটা কিন্তু এক্সটেন্সিভ হতে পারে এবং এটা পারভাসিভ হতে পারে। সব ক্ষেত্রে সব জায়গায় এই একই একই কথা বলতে পারি এবং সেই সুযোগটা পেতে পারে মানুষরা, যারা ভলেন্টিয়ার করতে চায় সেরকম ভাবে তাদের ভলেন্টিয়ার করা বা চ্যাম্পিয়ন তৈরি করা। সেই কাজটুকু আমাদের করতে হবে। তার জন্য আমার মনে হয় হাইস্ট লেভেল পলিটিক্যাল কমিটমেন্ট, গভর্নমেন্টের ইনপুট এখানে প্রয়োজন আছে। প্লাস যে সমস্ত অর্গানাইজেশন গুলো, যেগুলো এই যে পাবলিক হেলথ ফোরাম, আমরা যে প্ল্যাটফর্ম গুলো আছে, তাদেরও কিন্তু অনেক বড় রোল আছে। এই রোল গুলো আমার মনে হয় যে আমাদের মাথায় রেখে আমাদের কর্মকাণ্ডের সাথে এটাকে অ্যালাইন করা দরকার। ধন্যবাদ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। বেশ কিছু প্রশ্ন অলরেডি এসেছে, আমি যদি একটু একটু করে বলি। যেমন একজন আমাদের অলরেডি রেহান আপা, উনি ব্রিটিশ কাউন্সিলের এক্স স্টাফ ছিলেন, উনি খুব চমৎকার কথা বলেছেন যে ওনার এক্সপিরিয়েন্স অনুযায়ী যে বিশেষ করে ডিসেবল যে ফ্যামিলিগুলোতে ডিসেবল পার্সন রয়েছেন, হ্যাঁ, এবং সেই ফ্যামিলিগুলো মায়েরা বিশেষ করে খুব বেশি এই ভালনারেবিলিটির মধ্যে দিয়ে যাচ্ছেন, তাদের অনেক সোশ্যাল স্টিগমা ফেস করতে হচ্ছে। এটা একটা ব্যাপার, তাদের জন্য কি করা যায়। এবং উনি একই সাথে প্রস্তাব দিয়েছেন যে মেন্টাল হেলথ অ্যাক্ট 2018, যেটা, সেটাকে আবার গভর্নমেন্টের সাথে অ্যাডভোকেসি করে এটাকে কিভাবে আরো মোর ফাংশনিং করা যায়, এটা বলেছেন। একই সাথে আমাদের সিজার ভাই খুব চমৎকার একটা প্রশ্ন করেছেন যে আমরা অ্যাজ এন ইন্ডিভিজুয়াল আমরা কিভাবে সোসাইটিতে আমাদের ভূমিকাটা পালন করতে পারি, আসলে মোর এমপ্যাথেটিক সোসাইটি যদি আমরা চাই, আমরা সেভাবে যদি কাজ করতে, সেখানে ইন্ডিভিজুয়ালের ভূমিকাটা আসলে কি হতে পারে। তো এরকম প্রশ্ন আরো একজন প্রশ্ন করেছেন, একই সাথে নিয়ে আমি হয়তো যে প্যানেলিস্টদের কাছে যাব। প্লিজ, POCOX65G, আপনার নামটা এটাই শো করছি, প্লিজ। যিনি হাত তুলেছেন, আপনার নেম দেখা যাচ্ছে POCO। হ্যালো, শুনতে পাচ্ছেন? কোএক্সিস মোবাইল নাম।
হ্যাঁ, সম্ভবত একটু মোবাইলের নামটা শো করছে। যদি শুনতে পান, আর নয়তো আপনি চ্যাট বক্সে লিখতে পারেন। আমরা তাহলে একটু আপনি প্রথমেই ডক্টর আরাফাত ভাইয়ের কাছে ও, হ্যালো। হ্যাঁ, লিলি দিয়ে, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, শুনতে ইয়েস, পাচ্ছি আপনাকে। আমি মোবাইল থেকে করেছি। থ্যাংক ইউ সো মাচ আরিফিন ভাইকে এবং তার টিম, যারা এই ওয়েবিনারে আজকে রিসোর্স পার্সন হিসেবে আছেন। চমৎকার আসলে আপনাদের প্রেজেন্টেশন। তো আমি আমার একটা মতামত বলতে চাচ্ছিলাম যে সাইকোলজিক্যাল ফার্স্ট এইডে যেমন ফ্যামিলি রোলটা খুবই ইম্পর্টেন্ট, এবং এই ক্ষেত্রে পাশাপাশি পজিটিভ প্যারেন্টিং, এটা আসলে আমাদের দেশের কনটেক্সটে খুবই গুরুত্বপূর্ণ। যে আমরা আসলে সবাই পিতামাতা হই, আমরা ছেলে মেয়ে মানুষ করি, কিন্তু আমার মনে হয় যে এই পজিটিভ প্যারেন্টিং এ গ্যাপ থাকার কারণে কিন্তু আমরা অনেক সময় যে সমস্যাগুলি হয়, যে আমরা লিসেনিং করি না, আমরা জাজ করি, তাদের ফিলিংস গুলাকে আমরা কখনো গুরুত্বের সাথে দেখি না, অথবা আমরা মনে করি যে আমাদের ছেলেমেয়েরা আমাদের সম্পত্তি। তো ওরা ছোট, ওরা আসলে বোঝে না, আমাদেরকে গাইড করতে হবে, মানে আমাদের শাসন করতে হবে, মানে আমরাই ওদের চাইতে বেশি বুঝি। মানে এই আইডিয়াগুলি আসলে আমাদেরকে অনেক সময়, যে সে যে একজন পার্সন, তার যে মূল্য আছে, তারও যে সে শিশু হলেও তার যে সম্মান আছে, এই জায়গাগুলো আসলে গুরুত্বের সাথে আমরা দেখি না। যার কারণে আমরা সব সময় মানে গার্জিয়ানগিরি, মানে এরকম করতে গিয়ে আসলে আমরা প্রচুর ভুল করি। সেক্ষেত্রে আমার মনে হয় যে এই পজিটিভ প্যারেন্টিং উপরে যদি এই ধরনের কোনো সেশন করা যায়, তাহলে এক্ষেত্রে এটা আবার বিশেষভাবে মেন্টাল হেলথ ডিসঅর্ডার যাতে তৈরি না হয়, সেই জন্য প্রিভেনশন হিসাবে কাজ করবে। এটা একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হলো যে আমরা বিশেষভাবে আমাদের কর্মক্ষেত্রে, আমাদের ওয়ার্কিং প্লেসেও দেখা যায় যে আমাদের প্রফেশনাল বিহেভিয়ারের অভাব, এটা সব জায়গায় দেখা যায়। মানে এনজিও, গভর্নমেন্ট, ইভেন যে কোনো সেক্টরে আমরা এটা দেখতে পাই। বাংলাদেশে প্রচন্ডভাবে অভাব, এবং বর্তমানে আমরা যে মব জাস্টিসে যে বিষয়গুলো দেখছি, যে মানুষকে ডিসরেসপেক্ট করার বিষয়গুলা, সেগুলো সাংঘাতিকভাবে আসলে আমাদের আচরণের উপর প্রভাব ফেলে। এবং পাশাপাশি এক্ষেত্রে যদি ডু নো হার্ম প্রিন্সিপাল, মানে আমরা যখনই যে কোনো কাজই আমরা করি না কেন, যদি এই প্রিন্সিপালটাকে যদি আমরা অ্যাকচুয়ালি অনুসরণ করতে পারি, তাহলে হয়তো দেখা যাবে যে মানুষের প্রতি আমাদের ডিগনিটি বা রেসপেক্ট করার জায়গাগুলি আরো প্রসারিত হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ দিদি। তো আমি একটু ডক্টর আরাফাত ভাইয়ের কাছে একটু যেতে চাই যে আমরা এজ এন ইন্ডিভিজুয়াল আমাদের কি রোল প্লে হবে আমাদের সোসাইটিতে, একটু এমপ্যাথেটিক ওয়েতে আমরা যেহেতু সোসাইটিকে আমরা চাচ্ছি। তো ডক্টর আরাফাত ভাই শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। সো এটা টাফ টাফ কোশ্চেন। এটা থিওরিটিক্যালি যতটুকু বলা সহজ, এটা প্র্যাকটিক্যালি আসলে বলা খুব কঠিন। কারণ আমরা আমাদের এনভায়রনমেন্ট দিয়ে গাইডেড এবং ইনফ্লুয়েন্সড। সেই এনভায়রনমেন্ট আমাদের ইন্ডিভিজুয়াল পার্সোনালিটি, আমাদের ফ্যামিলি, আমাদের স্কুল, আমাদের ওভারঅল কালচার, এবং টেম্পারেচার চেঞ্জ, ক্লাইমেট, সব মিলায় এখন অ্যাজ এ হোল যদি বলা হয় এক কথায়, আমি আগের জনের কথাকেই বলবো যে ডু নো হার্ম প্রিন্সিপাল। এক নাম্বার এটা হতে পারে ওভারঅল লাইফস্টাইল, একটা ফিলোসফি। আদারওয়াইজ মেন্টাল হেলথ লিটারেসি বা মানে এই বিষয়টা জানা, যে কখন ডাক্তারের কাছে যেতে হবে, কখন যাব না, কখন কাকে হেল্প সিক করতে হবে, এই জায়গাটা। এরপরে আসে যে বিইং ওপেন, যে আমার সাইকিয়াট্রিক সমস্যা হতে পারে, হলে আমি ডাক্তারের সাথে কথা বলবো। এবং যখনই আসলে মেন্টাল হেলথ লিটারেসি বাড়বে, তখন এই ইন্টারনালাইজ যে স্টিগমা আছে, সেই স্টিগমাও কমে যাবে এবং সোশ্যাল স্টিগমাও কমবে। সো যদি বলি তাহলে জানতে হবে ফোকাসড অন মেন্টাল হেলথ এবং মেন্টাল হেলথ লিটারেসি। সেখানে সাইকোলজিক্যাল ফার্স্ট এইড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি থামবো, এখানেই থামবো।
ধন্যবাদ আরাফাত ভাই। আসলে আপনি যেটা বলেছেন যে আসলে টাফ টাফ বলতে আসলে ওই যে সবাই মিলে একটু একটু করে হয়তো এই টাফ সিচুয়েশনটাকে আমরা চেঞ্জ করতে পারবো নিশ্চয়ই। তো আমার এই মুহূর্তে একটা ছোট্ট মানে নিজের অভিব্যক্তি শেয়ার করতে যাচ্ছে, একই সাথে হয়তো আপনাদের এটা আরো ইয়ে করবে। যে আমরা ছোট, আমি যখন ছোট ছিলাম তখন দেখেছি যে এই বাংলা সিনেমাতে বিটিভিতে একটা গান শুনেছিলাম যে আমার দুঃখের কথা কইতে গেলে এই দুনিয়ার সবাই বলে এখন শোনার সময় নাই। এই যে আমাদের এই বিগত 1 ঘন্টা ধরে যে আলোচনাগুলো ছিল প্রত্যেকটা জায়গায় ছিল যে আমরা আনহার্ড থাকার কারণে কিন্তু ওই যে ভিতরে কথাগুলো জমতে জমতে আমরা আসলে একসময় বার্স্ট হয়ে যাচ্ছি, আমাদের তখন মন রিয়েক্ট করছে, আমাদের চাপ বাকেট ভরে যাচ্ছে। হ্যাঁ, কোনো কথা আর, ইয়ে হচ্ছে না। এই যে মানুষকে শুনতে হবে, তাকে গুরুত্ব দিয়ে শোনার যে ব্যাপারটা, এই জায়গাটা নিশ্চয়ই আমাদের অনেক বেশি ইগনোরেন্সের কারণে হয়তো এরকম ঘটছে। তো আমরা একই সাথে আমাদের অডিয়েন্স থেকে অনেকগুলো অপিনিয়নও পাচ্ছি আমাদের চ্যাট বক্সে। ডক্টর আফতাব আফতাব স্যার লিখেছেন যে এটাকে আরো বেশি আমাদের এই ধরনের সেশন গুলো আরো বাড়াইতে হবে, প্রচুর আলোচনা করতে হবে, তাহলে এটা হয়তো মানুষের মধ্যে আরো এই বিষয়গুলো সচেতনতা বাড়বে। একই সাথে প্রশ্ন এসেছে যে আমরা আসলে কি এমন একটা কাজ করলে হয়তো আজকে থেকে আমরা শুরু করলাম যেটা আমাকে আরো বেশি আহ এই কাজটাকে ওয়েলবিং এর ক্ষেত্রে আরো বেশি সাপোর্ট দিবে। আমি একই সাথে দেখতে পাচ্ছি আফতাবউদ্দিন স্যার হাত তুলেছেন, স্যার প্লিজ। স্যার, স্যার মিউট করে আপনি বলুন স্যার। আচ্ছা, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, আমি তো একটু হসপিটাল বিজি একটা প্লেসের মধ্যে, বুঝতে পারছি না। ওকে, তো আমার কাছে মনে হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস আজকে শুরু হয়েছে, কিন্তু এটা কন্টিনিউ করতে হবে। এটা হলো প্রথম সাবমিশন। দ্বিতীয় ইস্যু হলো ভেরি ইম্পর্টেন্ট ইস্যু, যে মেন্টাল হেলথ এর যে স্টিগমা, এটাকে অ্যাড্রেস করা ইন দা বাংলাদেশের কমিউনিটিতে। এটা কালচারাল ইস্যু তো বটেই, ফেইথের কিছু ইস্যু আছে, তাই না, বিশ্বাসের ইস্যু আছে, সিস্টেম লেভেলের কিছু ইস্যু আছে, অনেকগুলো জিনিস এখানে আছে। কাজেই এটা একদিকে যেমন পাবলিক হেলথ ইস্যু, আরেকদিকে তো ক্লিনিক্যাল এনগেজমেন্টের ইস্যু। তো কাজে আমাদেরকে একটা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ চিন্তা করা যায় কিনা ইনটু দি প্রাইমারি হেলথ কেয়ার, এবং ইউজিং দ্য কমিউনিটি প্ল্যাটফর্ম। এটা হলো আমার বটম লাইন সাবমিশন। আমি ডিটেলসে যাচ্ছি না, বাট অ্যাটলিস্ট একটা জিনিস আমি বলছি যে আমাদেরকে প্রথমে মেন্টাল হেলথকে নর্মালাইজ করা দরকার এজ এ হেলথ ইস্যু। এটাই বোধহয় আমাদের সবচেয়ে বড় বিষয়, কারণ এটা আমরা অনেকেই মনে করি যে এটা একটা মোরাল বিষয় অথবা স্পিরিচুয়াল একটা ইস্যু, তাই না? এখন ছাগল ছাগল কত কিছু বলতেছে, কাজে এই বিষয়গুলো যে বলা উচিত না। তো ওই জন্য প্রথমেই আমাদেরকে যে স্টেপে কাজ করা দরকার কন্টিনিউয়াসলি, সেটা হলো নর্মালাইজিং দি মেন্টাল হেলথ অ্যাজ এ হেলথ ইস্যু। আমি এতটুকুই আজকে বলবো, কিন্তু আমি দেখতে চাই যে আপনারা সবাই সুন্দর করে এটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বিভিন্ন স্তরে। তা আমি হয়তো সামনের দিনে স্কোপ পেলে আমি বাকি স্টেপ গুলোর কথা বলবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার আপনার মূল্যবান মন্তব্যের জন্য, যা আমাদেরকে আরো এনার্জাইজ করেছে। নিশ্চয়ই আমরা এই বিষয়ে আলোচনা অব্যাহত রাখবো পর্যায়ক্রমে, যেহেতু পাবলিক হেলথ ইস্যু বড় একটি ইস্যু এটি। তো আমরা আমাদের স্ক্রিনে আরো কিছু প্রশ্ন এসেছে অলরেডি। আসলে ওই আমরা কিভাবে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিকে সাপোর্ট করতে পারি যখন কেউ যদি স্ট্রাগলিং করে, এরকম প্রশ্ন এসেছে। আমরা আরো জানতে চাইছি যে সাইকোলজিক্যাল ফার্স্ট এড আসলে কি, এই ধরনের প্রশ্ন এসেছে। তো আমি একটু আরফিন ভাইয়ের কাছে একটু যাই, যদি আমরা ওই যদি আলোচনায় এসছে তারপরে একটু জাস্ট আপনি প্রশ্নদাতার থ্রাস্টটাকে মিট করার জন্য, যে আসলে ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস যখন কেউ স্ট্রাগল করে তার ওই সময়টা আমরা কিভাবে সাপোর্ট করতে পারি। থ্যাংক ইউ। আমি জাস্ট ওই পয়েন্টে আসার আগে আমি একটু একটু বলি যে আমাদের সবাই কিন্তু একটা জিনিস আমরা এখানে বুঝছি যে এটা মেন্টাল হেলথ অ্যাওয়ারনেসটা আমাদের প্রয়োজন আছে, এবং এটা ফ্যামিলি লেভেল থেকে আমাদের করতে হবে। কিন্তু সমস্যাটা হলো হাউ, মানে কিভাবে আমরা করবো, এটা হলো একটা আমাদের বড় একটা কোশ্চেন। তো এখানে আমি একটা এক্সাম্পল বলতে চাই। কয়েক বছর আগে কিন্তু আমার দেশে অ্যাসিড সন্ত্রাস একটা মারণ ব্যাধি ছিল, একটা একটা মারাত্মক একটা সোশ্যাল প্রবলেম ছিল আমাদের। আমরা কিন্তু সেখান থেকে বের হয়ে আসছি। তো একসময় ছিল যে এটার বোধহয় কোনো সমাধানই নাই, তাই না? অ্যাসিড অ্যাসিড সন্ত্রাস যেটা, অফকোর্স এটার সাথে এটা এক 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 কাতারে পড়ে না, আমি আমি জানি এটা। কিন্তু আমি এক্সাম্পলটা কেন দিলাম? এক্সাম্পল দিলাম এই জন্য যে সদিচ্ছাটা আমাদের ছিল, আমাদের টোটাল ইচ্ছাটা ছিল যে ইয়েস আমরা আমাদের সমাজকে অ্যাসিড মুক্ত করবো।
এবং অ্যাসিডের আনঅ্যাভেলেবিলিটি যাতে সহজে না পায় সে ব্যাপারগুলো আমরা করেছি। তো একইভাবে আমরা যদি মেন্টাল হেলথ নিয়ে কাজ করতে চাই, মেন্টাল হেলথ অ্যাওয়্যার করতে চাই, তাহলে আমাদের কিন্তু এইটা আমাদের করতে হবে যে আমাদের এটাকে একটা সোশ্যাল মুভমেন্ট হিসেবে আনতে হবে। এবং এটা ইজ নট সামথিং যে আইসোলেটেড, এটা কম্প্রিহেন্সিভ একটা এফোর্ট নিতে হবে। এবং আমরা যে ভালো মানুষ, ভালো জাতি তৈরি করা, একটা সমৃদ্ধ দেশ তৈরি করা, এটা যে কার্যক্রমগুলো, এই মেন্টাল হেলথের কার্যক্রম তারই কিন্তু অঙ্গীভূত। কিভাবে আমি বলি যে আমরা যদি সুস্থ একটা সমাজ তৈরি করতে চাই, তাহলে কিন্তু আমাদের অনেকগুলো বিষয়ে কিন্তু আমাদের কাজ করা দরকার, যেটা আমরা বিগত অনেক বছর ধরে কিন্তু আমাদের দেশে সাহিত্য চর্চা নেই, সংস্কৃতি চর্চা নেই, তাই না? আমাদের ভালো মানুষ হওয়ার জন্য যে চর্চাগুলো দরকার, যে মানবিক চর্চাগুলো যেগুলো আমাদেরকে ভালো মানুষ করে, আমরা কি স্কুলে স্কুলে আগে একসময় কালচারাল প্রোগ্রাম হইতো স্কুলের ভিতরে, এবং সেটা জেলা পর্যায়ে হইতো, ডিভিশন লেভেলে হইতো, ডিবেট প্রতিযোগিতা ছিল, এবং জেলা থেকে শুরু করে সেটা বিভিন্ন কলেজের হয়ে ন্যাশনাল লেভেলে টেলিভিশনে সেটা ডিবেট প্রতিযোগিতাগুলো হতো, তাই না? আমরা এটা দেখতাম, এটা সবাই জানতো, এবং সেখানে কিন্তু মানুষের ওই বুদ্ধিবৃত্তি চর্চা, মানুষের ওই ক্যাপাসিটি বিল্ড করা, স্টুডেন্টদেরকে না ভালো কথা বলা, ভালো পরিবেশ, এগুলো কিন্তু পাঠাগার গুলো আপনি দেখেন তো আমাদের ডিস্ট্রিক্ট টাউন গুলোতে, এই পাঠাগার গুলোতে, পাবলিক লাইব্রেরি গুলোতে কয়জন লোক যায়, কয়টা ছেলে যায়, কয়টা স্টুডেন্ট অ্যাডolescent ছেলে যায়, এটা একটু একটু খোঁজ নিয়ে দেখেন, যায় না। কিন্তু এক সময় ছিল এই পাঠাগারগুলোতে কিন্তু অ্যাডolescent স্টুডেন্টরা স্কুলের পরে তারা যে সময় কাটাতো, এবং পাড়ায় পাড়ায় অলমোস্ট কিছুটা পাঠাগারের মতো গড়ে উঠতো, পাড়ায় পাড়ায় ক্লাব ছিল, যে ক্লাবগুলোর মধ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা হতো। সেগুলো কি আছে আমাদের? তাহলে সেগুলোকে আমাদের আনতে হবে, কারণ এগুলো আমাদের মানে বেসিস, আমাদের ভালো হওয়ার সেগুলো সূত্র, এবং ভালো হওয়ার সেগুলো ফর্মুলা। এবং এগুলো যদি আমরা করি, তাহলে একটা ভালো বা ভালোত্বের, মনুষ্যত্বের চর্চা থাকবে সেখানে। এবং সেখানে কিন্তু আমরা এই সমস্ত ব্যাপারগুলো আমরা কিন্তু অনেকটা লিমিট করতে পারবো। আমি যে পার্টিকুলার প্রশ্ন যেটা বলা হয়েছে আমাকে, যে কি করে আমরা করতে পারি, প্রথম কথা হলো শুনতে হবে তাকে, যে আমরা কিভাবে, আমরা ফ্রেন্ড, আমরা কি সাইকোলজিক্যাল যে সাপোর্টটা আমরা কিভাবে দিই, সাপোর্টটা দেওয়ার জন্য যাকে আমরা মনে করছি যে সাইকোলজিক্যাল প্রবলেমে ভুগছে, তার কথা শুনতে হবে। সে হয়তো ওপেন আপ হবে না, কিন্তু তাকে সেই এনভায়রনমেন্টটা দিতে হবে যাতে সে ওপেন আপ হয়। তার কারণটা জানতে হবে, কেন সে, হোয়াই অনেক কোশ্চেন করে আমাদের জানতে হবে যে কেন, কি কারণে সে এই অবস্থার মধ্যে আসছে, দেন আমরা সেই কারণটা সলভ করার চেষ্টা করব। কিন্তু প্রথম কথা হলো তাকে আমাদের শুনতে হবে এই জিনিসটার ব্যাপার। আর যে জিনিসটা আমি বলছি যে আমাদের সমাজে রেসপেক্টফুল একটা কালচারের তৈরি করা, যেটা আমি মনে করি যে আমাদের দেশে যদি সাংস্কৃতিক চর্চা হয়, আমরা যদি ভালো মানুষ হওয়ার যদি চেষ্টা থাকে পরিবারে, সমাজে, স্কুলে, কলেজে, এবং সামগ্রিকভাবে আমাদের দেশে, তাহলে হয়তো আমরা এই মানে রেসপেক্টের জায়গাটা আনতে পারবো। আমরা কিন্তু মানবিক গুণাবলীতে গুণান্বিত হতে পারবো, আমাদের আমাদের মানে সন্তানরা হতে পারবে। এবং তখনই কিন্তু এই সমস্ত যে স্ট্রেস যেগুলো, বা আমরা যে এক্সাম্পল দিচ্ছিলাম, যে সমস্ত যে আমাদের মিডিয়ার যে প্রভাব, আমাদের এখন সোশ্যাল মিডিয়ার যে প্রভাব, সেগুলো থেকে আমরা বের হয়ে আমরা সুস্থ মানসিকতা নিয়ে আমরা সুস্থ স্বাভাবিক জীবনে আমরা ফিরতে পারবো। অফকোর্স এখানে স্পিরিচুয়াল বা রিলিজিয়াস রোল অফকোর্স আছে, আমি এটা ইগনোর করছি না। সেটা মানুষকে যে মানে ভালো থাকতে দেয়, তো সেটা আমরা করতে পারি, এবং সেখানে আমরা কিন্তু সেটা আমরা যেন বুঝে করি, এই ব্যাপারটা কোনো কিছু যেন অন্ধের মতো আমরা পালন না করি, এটা আমাদের হওয়া উচিত। এবং সবচেয়ে শেষ কথা হলো যে আমাদের এই মানবিক বাংলাদেশ তৈরি করতে গেলে, যেটা আমরা মানসিক সমস্যা মুক্ত বাংলাদেশ তৈরি করতে হলে, আমাদের কিন্তু একটা সোশ্যাল মুভমেন্টের প্রয়োজন আছে। এবং যে মুভমেন্টে আমাদের পার্টিকুলারলি আমাদেরকে লিডারশিপ নিতে হবে তাদেরকে, যারা আমরা নিজেদেরকে লিডার মনে করি, যারা আমরা এই এই ধরনের সংগঠনের সাথে, অর্গানাইজেশনের সাথে যুক্ত আছি, আমাদেরকে রোল করতে হবে। অফকোর্স সরকারের সাহায্য লাগবে, এবং সেই জায়গাতেও আমাদের কাজ করতে হবে যাতে সরকার আমাদের এই ন্যাশনাল, জাতীয় ভাবে যে উদ্যোগগুলো, সেগুলো তারা আহ, সমর্থন করে এবং সেগুলো সূচনা করে। এবং আমার মনে হয় যে সকলের উদ্যোগ নিলে, সকলে যদি আমরা চাই এটা, তাহলে যেমন আজকে অ্যাসিড সন্ত্রাস থেকে আমরা বাংলাদেশকে মুক্ত করতে পেরেছি, ঠিক তেমনি হলেও আমরা এই স্ট্রেসফুল যে কন্ডিশন গুলো বা মেন্টাল ইলনেস, সেগুলোর প্রকোপটা আমরা অনেক অনেক কমিয়ে আনতে পারি। হয়তো একেবারেই শেষ হবে না, অফকোর্স শেষ হবে না, কিন্তু আমরা এই মানে খারাপ অবস্থা থেকে আমরা উত্তরণ ঘটাতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ আরফিন ভাই। আমরা একেবারে আজকে ওয়েবিনারের শেষ সময়ে চলে এসেছি। তো আমি আরাফাত ভাই এবং ডক্টর সাইফুল আলম ভাইয়ের কাছ থেকে জাস্ট 30 সেকেন্ড করে আপনাদের কনক্লুশনটা জানতে চাই। কি এমন কাজটা করলে আমি নিজেকে ভালো সাইফুল রাখতে পারবো? একজন হাত তুলেছেন, হ্যাঁ, উজ্জ্বল ব্যাপার।
আচ্ছা, প্লিজ উজ্জ্বল ব্যাপারী। ধন্যবাদ। আমি এখানে চারটা প্রশ্ন পয়েন্ট আউট করেছিলাম তিনজন আমাদের তিনজন স্যারের কাছ থেকে। তো প্রথমে আমি আরিফিন স্যারের কাছে যেতে চাচ্ছি। স্যার, দুইটা জিনিস আমি পয়েন্ট আউট করেছি। স্যার প্রথমত বলেছে আমাদেরকে মেন্টাল হেলথ এড কিটের ওপর দক্ষতা বা চ্যাম্পিয়ন হতে হবে। তো স্যার আমরা এটা কিভাবে হতে হবে, এটা রাইট পাথটা কি, কিভাবে আমরা এটার উপর একটা চ্যাম্পিয়ন, মানে আমরা চ্যাম্পিয়ন হবো, পরবর্তীতে আমরা যাতে আমাদের সমাজকে আমাদের পরিবারকে সাপোর্টটা দিতে পারি আসলে মেন্টাল হেলথের উপর। তো আমরা এটা কিভাবে করতে পারি? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে স্যার, স্যার বলেছে যে সহযোগিতাপূর্ণ মানসিকতা আমাদের মধ্যে নেই। এটা আমিও লক্ষ্য করেছি। আমার বিভিন্ন আমি যেহেতু এই রোভারিং এর সাথে সংযুক্ত আছি, তো আমি বিভিন্ন ভাবে বিভিন্ন রোভারদের মধ্যে বা আমাদের বিভিন্ন এই সহপাঠীদের মধ্যে এই মানসিকতা দেখেছি যে কেউ যদি এগিয়ে যায় বা কেউ যদি একটা ভালো কিছু করতে চায়, তারা তাদের সহযোগিতার বদলে ধরেন তারা সহযোগিতা করে, সামনাসামনি করে, কিন্তু তার পেছনে গিয়ে সহযোগিতার থেকে তাকে সাপোর্টিভ হওয়ার যে তার তার পেছনে মানে তার পেছনে ষড়যন্ত্র বা এই টাইপের কিছু একটা করাতে বেশি মনোযোগী হয়। তো আমরা এইগুলা থেকে তাদেরকে কিভাবে বের করে আনতে পারি? আমার এই প্রশ্ন আরিফিন স্যারের কাছে স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, প্রথম প্রথম প্রশ্নটার উত্তরটা আমি দিচ্ছি। সেটা হলো যে এই মানে ফার্স্ট এইডার হওয়ার জন্য কিংবা চ্যাম্পিয়ন হওয়ার জন্য যেটা মূল যে বিষয়টা লাগবে সেটা হলো যে অ্যাওয়ারনেস, মেন্টাল হেলথের ব্যাপারটা মানে জানা, এবং এখান থেকে এইটুকু বোঝা যে কোন বিষয়গুলো, যেটা আমরা আলোচনা করেছি অনেকে, যারা যারা দুজন বিশেষজ্ঞ আছেন ওনারা বলেছেন যে আর্লি সাইন গুলো কি। আপনি কিভাবে বুঝবেন যে একজন এই স্ট্রেসফুল কন্ডিশনের মধ্যে যাচ্ছে, সেই সাইন গুলো চিনতে পারা। যেমন আমরা বলছিলাম যে একজন ছাত্র হয়, সে স্কুলে যাওয়া বন্ধ করলো, কিংবা তাদের যে ইন্টারেস্ট, যে যে জিনিসগুলোতে তার খুব পছন্দ সবসময় করে, সেখান থেকে সে তাকে নিজেকে উইথড্র করলো, বন্ধুদের সাথে মেশে না, একা থাকে, বাড়িতে কম কথা বলে। এগুলো থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে কিছু একটা হয়েছে। তাহলে আমরা যদি মেন্টাল হেলথ চ্যাম্পিয়ন হই, তাহলে আমাদের কাজটা কি হবে? আমরা তো সাইকিয়াট্রিস্ট না, তাই না? কিন্তু আমাদের কাজটা হবে সেই, তাকে যদি এরকম পাই আমরা, তাহলে তার সাথে কথা বলা, তাকে ওপেন আপ করা, তার প্রবলেমটা কি সেটা শোনা। দেন আমরা যদি মনে করি যে তখন তাকে এই তার সে একটা সাপোর্ট দরকার, তাকে কাউন্সিলিং দরকার, তখন আমার সেই কাউন্সিলিং যারা দিতে পারে, সাপোর্ট যারা দিতে পারে, তাদের সাথে তাদেরকে মানে যুক্ত করে দেওয়া। এইটাই হলো মূল বিষয়টা। এইটুকু করতে পারাটাই কিন্তু আমি বলবো যে একজন অ্যাডভোকেট বা চ্যাম্পিয়ন, যে ফার্স্ট এইডার, তার এটা কাজ, তাকে আইডেন্টিফাই করা এবং তাকে সেই সাপোর্টটা দেওয়া যাতে সে নর্মাল লাইফে ফেরত আসে। আর আপনার সেকেন্ড কোশ্চেনটা কি ছিল, আর একটু বলবেন আরেকবার? হ্যালো। উজ্জ্বল, আপনার সেকেন্ড কোশ্চেনটা কি ছিল? আবার একটু বলবেন। হ্যাঁ স্যার, আমার সেকেন্ড কোয়েশ্চেনটা ছিল স্যার আমাদের মধ্যে এই ও আচ্ছা, বুঝছি সহযোগিতাপূর্ণ বুঝছি, হ্যাঁ, রাইট। মানসিকতার। সহজপূর্ণ মানুষের নাই। আচ্ছা, সহযোগিতা মানুষ যে নাই, সেটা কেন নাই? সেটা কারণটা যদি আপনি দেখেন, তাহলে আসলে আমাদের মধ্যে যে মানবিক গুণাবলীর কিন্তু অনেক অভাব আছে। অর্থাৎ এগুলো কালচার হয় না আমাদের সমাজে। আমি যে কথাটা একটু আগে বলছিলাম, যে আমরা যদি সাংস্কৃতিক কর্মকাণ্ড করি, সাহিত্য চর্চা করি, আমরা যদি এই কম্পিটিশন গুলো করি, ইভেন খেলাধুলা, যদি স্পোর্টস যদি নিয়মিত হয়, তাহলে কিন্তু আমরা জানি স্পোর্টস এর মাধ্যমে কিন্তু বন্ধুত্ব গড়ে ওঠে, তাই না? স্পোর্টসে আমাদের কম্পিটিশন থাকে, কিন্তু কিন্তু কম্পিটিশন থাকলেও কিন্তু স্পোর্টস, বিভিন্ন খেলা কিন্তু আমাদেরকে একটা বন্ধনে যুক্ত করে। এটা কিন্তু আমাদের অভাব। আমাদের দেশে কিন্তু সেভাবে হয় না কিন্তু। তার মানে যে সেই ব্যাপারগুলো আমাদের হওয়া উচিত। এবং সবচেয়ে বড় জিনিস হলো মানবিক গুণাবলী, এগুলো কিন্তু চর্চা করা। তো মানবিক গুণাবলী যদি চর্চা হয়, এবং সেটা কিভাবে হবে, সেটা বাসাতে, পরিবারের মধ্যে, এবং যেখানে স্কুলে যেখানে হয়, সেখানে যদি এগুলো কেয়ার করা হয়, এবং সেই ভদ্রতা বা নম্রতা বা আমরা যে আচরণগুলোকে যৌক্তিক বা আমরা পজিটিভ আচরণ মনে করি, সেগুলো যদি আমরা শেখাতে পারি, সেগুলো যদি আমরা নিজেরা চর্চা করি, তাহলে কিন্তু মানুষের এগুলো শিখবে। ছোটরা কিন্তু দেখে শিখে, এবং তারা কিন্তু ওই মানে যেটা হচ্ছে আমাদের সমাজে, সেগুলোরই কিন্তু অনেকটা তারা প্র্যাকটিস করে, তাই না? তো আমরা যদি নিজেরা সৎ থাকি, যদি আমরা বলতে, আমি বলছি যে পরিবারের যারা আমরা গার্জিয়ান বলে মনে করি, আমরা যদি সেই ভালো প্র্যাকটিসটা করি, এক্সাম্পলটা দাঁড় করে, তাহলে কিন্তু সেখান থেকে সন্তানরা শিখতে পারবে, ছোটরা শিখতে পারবে। সুতরাং এটা আমাদের চর্চা করার কোনো বিকল্প নেই, নিজেদের আমাদের চর্চা করতে হবে। এবং আলটিমেটলি এই চর্চাটা যদি বহাল থাকে, তাহলে কিন্তু মানুষ কিন্তু ওই সহযোগিতাপূর্ণ আমাদের সমাজ আমরা গড়ে তুলতে পারবো। অনেক ধন্যবাদ।
স্যারের কাছে আমার একটা পরামর্শ ছিল, আমার চাওয়ার ছিল। আমি স্যার এই বিভিন্ন সংগঠনের সাথে জড়িত আছি, এবং প্লাস আমি আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছি, এবং আমার বিভিন্ন সাইট একসাথে 3-4টা সেক্টর একটু ম্যানেজ করতে হয়। তো স্যার আমি একটা সমস্যা করি কি স্যার, যখন একটা একটা সাইডে ফোকাস করি তখন ওই সাইডে ফোকাস করা হয়ে যায় এবং বাকি গুলাতে ফোকাস কম দিতে পারি। একসাথে সবগুলা সাইডে একত্রিত ভাবে ফোকাস দিতে পারি না স্যার। মানে এই সমস্যার সাথে কিভাবে ওভারকাম করতে পারি স্যার, এটা জানা ছিল স্যার একটু। আচ্ছা, এখানে আর কেউ যদি যোগ করতে পারেন, তো আমার কাছে মনে হয় যে আসলে মাল্টিটাস্কিংটা আমরা একসময় মনে করতাম যে মাল্টিটাস্কিং বোধহয় খুব ভালো একটা গুণ। আসলে মাল্টিটাস্কিং করাটা আসলে এখন খুব ভালো গুণ হিসেবে দেখা হয় না। আপনার মনে হয় যে আপনি যদি এটা করতে চান, তাহলে আপনি প্রায়োরিটি সেট করেন। প্রায়োরিটি ওয়াইজ আপনি কোনটাতে টপ মোস্ট প্রায়োরিটি, তাহলে সেটাতে আপনার বেশি সময়টা অ্যালোকেট করেন, এবং দেন আপনি যে নেক্সট প্রায়োরিটি সেটাতে আপনি সময় দেন। আপনি যদি দিনের মধ্যে সময়টা দেন, সে দিনে আপনি 8 ঘন্টা কাজ করেন, তাহলে আপনার মোস্ট প্রায়োরিটি যে কাজটা, সেটাতে আপনি মনে করেন 6 ঘন্টা দিলেন, বাকি বাকি যেটা সেটাতে 2 ঘন্টা দিলেন। বা আপনি এভাবে ভাগ করতে পারেন যে তিনটেই আপনার প্রায়োরিটি আছে, তাহলে আপনি 4 ঘন্টা, মানে মানে এই পুরো সময়টাকে আপনি ভাগ করলেন, 8 ঘন্টাটাকে হয়তো আপনি ভাগ করে 3 ভাগ করে নিলেন, তাহলে সেখান থেকে আপনি যতটুকু সময় দিতে পারেন সেভাবে আপনি প্রায়োরিটাইজ করতে হবে। আমার কাছে মনে হয় প্রায়োরিটাইজেশনটা আপনাকে হেল্প করতে পারে, এবং তার সাথে আপনার টাইম ম্যানেজমেন্টটা যদি আপনি সতর্ক থাকেন, তাহলে আপনার এই সমস্যা থেকে আপনি বের হতে পারবেন। এখানে স্যার একটা টাইম সেট করে দিলে একটা সমস্যা হয় কি স্যার, এই মাঝে মাঝে আমার মাইন্ডসেটটা ওটা যে কোনো একটা বিষয়ের উপর ঝুঁকে যায়। তখন ওই কাজটাই সবসময় করতে মন চায়। তো আমি কিভাবে আমার মাইন্ডসেটটাকে মানে সবগুলা কাজের মাইন্ডসেটটা মধ্যে। করার জন্য, হ্যাঁ, আমার মনে হয় যে আপনাকে আগে প্রায়োরিটি সেট করতে হবে। আপনি নিজের মনকে বলবেন যে ইয়েস, আমি আজকে থেকে 2 দিন বা 3 দিন, 1 সপ্তাহ এটা আমার প্রায়োরিটি, বা আজকে আমার এটা প্রায়োরিটি, আমি এই কাজটি করবো। দ্যাট ইজ ইউর অবজেক্টিভ। দেন আপনি অ্যাকর্ডিংলি সেই কাজটা করতে থাকেন। আপনি তো নিজেই সিলেকশন করে নেবেন যে আপনি এটাতে ফোকাস করবেন, রাইট? আপনি সে মনে করেন আইএলটিএস দিচ্ছেন, আপনি আজকে প্রথমে আপনি হয়তো দেখবেন যে প্রিভিয়াস কোশ্চেন গুলো আপনার গাইড বুক সলভ করবেন, তাহলে সেটা আপনার প্রায়োরিটি, তাহলে সেটাতে আপনি এনরোল থাকেন। বাকিগুলো যে আপনি নতুন লেসন শেখা বা সেগুলোতে আপনি নাই গেলেন এখন। এইভাবে আপনি নিজেকে, মনটাকে আপনি একটা, মানে কি বলবো, যে প্রায়োরিটাইজ যে অ্যাক্টিভিটি, তার মধ্যে আপনি নিজেকে আহ যুক্ত করে নেন, তাহলে আমার মনে হয় এটা সম্ভব হবে। ধন্যবাদ স্যার, বুঝতে পারছি স্যার। স্যার আমার থ্যাংক ইউ। এই আর দুইটা। থ্যাংক ইউ উজ্জ্বল। থ্যাংক ইউ আরভিন ভাই। আমরা মোটামুটি সময়ের একেবারে শেষে চলে আসছি, যেহেতু আমি দুঃখিত যে আলোচনা আরো দীর্ঘায়িত করে, অনেক আলোচনা চলতেই থাকবে, আমাদের অনেক থ্রাস্ট রয়ে গেছে এই বিষয়ে অনেক আরো জানার জন্য। তো আমি অল্প করে একটি বিষয় বলি, আজকের আলোচনাটা এখানে হয়তো শেষ করতে হবে, যেহেতু রোজার দিন, আমাদের নামাজের টাইমও হয়ে গেছে আসরে। তো যেটা হচ্ছে আমাদের মেন্টাল হেলথের যে ওই যে কিটস এর যে কথাগুলো বলেছেন, চ্যাম্পিয়ন হওয়ার জন্য যে কিট গুলোকে নিজের মধ্যে, তা আমি যদি বলি নলেজ কিট রয়েছে, স্কিল কিট রয়েছে, আর হচ্ছে আপনার কনফিডেন্স কিট। নলেজ কিটটা হচ্ছে যে যেটা আপনি কি জেনেছেন, কিভাবে সাইন্স সিমটম গুলি ধরতে পারছেন, বুঝতে পারছেন, এবং হ্যাঁ, সেটা হচ্ছে আপনার নলেজ। আপনি মেন্টাল হেলথের যে ডিসঅর্ডার গুলোকে আপনি ডিফাইন করতে পারছেন। এরপর হচ্ছে আপনার স্কিল কিট। স্কিল কিটটা হচ্ছে আপনি কি করবেন, কিভাবে সেই যিনি যাকে আপনি ডিফাইন করতে, তার সাথে কিভাবে বিহেভ করবেন, তার সাথে কিভাবে কথা বলবেন, তার সাথে কিভাবে শুনবেন, হ্যাঁ, তাকে কিভাবে পেশাদার সহযোগিতা নিতে হেল্প করবেন, এগুলো হচ্ছে আপনি স্কিল কিটের মধ্যে পড়বে। আরেকটা হচ্ছে আপনি যেটা বলছি আমরা কনফিডেন্স কিট। কনফিডেন্সের জায়গাটা হচ্ছে আপনি নিজে আপনার অ্যাটিটিউডটাকে কতটুকু আপনি এই জায়গাটাকে সার্ভাইভ বা অ্যাডাপ্টেবল জায়গা নিতে পারবেন, যে আপনি কিভাবে মানুষকে হেল্প করার জন্য কতটুকু মানসিকভাবে প্রস্তুত আছেন এই জায়গাটাতে। সো এই যে এটাকে আমরা যদি বলি যে আমরা মেন্টাল হেলথের চ্যাম্পিয়ন হওয়ার জন্য মেন্টাল হেলথ ফার্স্ট এড কিট যদি বলি, এইটাই হচ্ছে আপনার আমাদের সবার জন্য এই কিট। এই কিটটাকে যদি নিজেদের মধ্যে আমরা সবসময় অ্যাভেলেবেল রাখতে পারি, তাহলে মনে হয় আমরা যে মেন্টাল হেলথ ফার্স্ট এডের কথা যে বলছি, আমরা যে চ্যাম্পিয়ন হবার যে কথা বলছি, সেটা আমাদের জন্য খুব সহজ হবে। সো আমার জায়গা থেকে আমি যেটা আজকে আলোচনা থেকে যতটুকু বুঝতে পেরেছি, মনে হয় ওভারঅল অডিয়েন্স সবার জন্যই যেটা প্রযোজ্য হবে, যে আমরা প্রত্যেকেই যদি মেন্টাল হেলথের একজন করে একজন অ্যাডভোকেট হয়ে যেতে পারি, তাহলে মনে হয় আমাদের এই সোসাইটিতে আমরা এই বিষয়টা খুব দ্রুত ছড়াই দিতে পারবো, এবং আমাদের যে মেন্টাল হেলথের ইস্যুগুলো আছে খুব সহজে আমরা এটাকে অ্যাড্রেস করতে পারবো। তো আজকের এই আলোচনায় সবাইকে অংশগ্রহণ করার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, এবং আমাদের এই আলোচনা জারি থাকবে, এটা এখানে আজকেই শেষ নয়। আজকে যে 1.5 ঘন্টার আলোচনা, এই 1.5 ঘন্টায় শেষ নয়, আমরা চাই এটা সময়ের সাথে সাথে চলতে থাকবে। আমরা এই আলোচনাগুলো ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে আলোচনা করব, সবার সাথে এই বিষয়গুলো আলোচনা করব। আমরা
বলছি যে যত বেশি এই বিষয়টা আলোচনা করব তত বিষয়টাকে আমরা অ্যাড্রেস করে সমাধানের পথে এগোতে পারবো। সো আজকের আমাদের এই ওয়েবিনারে অংশগ্রহণ করার জন্য সম্মানিত প্যানেলিস্ট আপনাদেরকে ধন্যবাদ। আয়োজক যারা পাবলিক হেলথ ফাউন্ডেশন, পাবলিক হেলথ ইনফরমেটিক্স ফাউন্ডেশন যে উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগটাকে ধারাবাহিক থাকবে বলে আমি আশা করি। একই সাথে হয়তো নেক্সট কোনো আলোচনায় আমরা অংশগ্রহণ করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এই বলে আমি আজকের মতোই আজকের আমাদের এই ওয়েবিনার সেশনটিকে আহ সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ। ধন্যবাদ।